সো মাইট্রাল ভালভুলার ডিজিজ মানে মাইট্রাল ভালভের যতগুলো ডিজিজ হয় ততগুলো, তাই না? আর মাইট্রাল ভালভের আমার যেসব স্ট্রাকচার আছে এগুলোর মধ্যে যে ডিজিজগুলো হয় সবগুলো। সো মেইন যেই কথা ডিজিজগুলো আমার মাইট্রাল ভালভে সেটা হচ্ছে যে একটা আমরা যে মোস্ট কমন আমাদের মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগারজিটেশন। আরেকটা ডিজিজ আছে মাইট্রাল ভালভ কোলাপস। প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুইটা করে ক্লাস লাগে। মাইট্রাল ভালভ ক্লাস না হয় একটা ক্লাস মিউট করো। তো মাইট্রাল ভালভুলার ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস নিয়ে তো নিয়ে আমার মনে হয় বেশ কিছু ক্লাস নেওয়া যায়। কারণ মাইট্রাল স্টেনোসিস উইথ এট্রিয়াল ফিব্রিলেশন, মাইট্রাল স্টেনোসিসের পিটিএমসি, একটা মর্নিং সেশন হয়েছে না ইদানিং পিটিএমসি। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস দাবি করে। এই জন্য আমি মাইট্রাল স্টেনোসিস নিয়ে একটু কথা বলি। সবচেয়ে পুরান জিনিস, সবচেয়ে ইজি জিনিস, কিন্তু সবচেয়ে কমন জিনিস। পরীক্ষার জন্য হোক, বাস্তব জীবনের জন্য হোক, প্র্যাকটিসের জন্য হোক। তো আমরা এই মাইট্রাল স্টেনোসিস নিয়ে আমি কথা বলতে চাই। এটা আমার স্লাইড চেঞ্জ। সো মাইট্রাল স্টেনোসিস আসলে মাইট্রাল স্টেনোসিস নিয়ে আমি কথা বলবো। যে মাইট্রাল স্টেনোসিসের যা আছে, যে মাইট্রাল স্টেনোসিস কাকে বলে। নর্মাল যে আমার মাইট্রাল ভালভ এরিয়া তার চেয়ে কমে গেলে হতে হবে। তাহলে নর্মাল মাইট্রাল ভালভ এরিয়া কত? আমরা সবাই জানি 4 to 6 স্কয়ার সেন্টিমিটার। সো এর চেয়ে কমে গেলে মাইট্রাল স্টেনোসিস শুরু হয়। আমরা ধাপে ধাপে আসবো তার স্টেজিং গুলা, গ্রেডিং গুলা কি কি। কিন্তু কি হয় মাইট্রাল ভালভে, প্যাথোলজি গুলা কি হয় মাইট্রাল স্টেনোসিসে? আমরা মাইট্রাল স্টেনোসিসে আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে যে দুইটা ভাগে। একটা হলো রিউমেটিক মেইনলি, আর একটা হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য ডিজেনারেটিভ মেইনলি। সো আমাদের ডিজেনারেটিভ নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি না, ওরা কি বলে রিউমেটিক নিয়ে খুব বেশি চিন্তা করে। কিন্তু রিউমেটিক নিয়ে ওরা চিন্তা না করলে এখনো রিউমেটিক নিয়ে কথাবার্তা আছে, ডিজেনারেটিভ নিয়ে খুব বেশি কথাবার্তা নাই। অনেকটা প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মতো ডিজেনারেটিভের ট্রিটমেন্ট করতে হয়। সো আমরা যে এলাপটুকু করবো সব রিউমেটিক অরিজিন অফ মাইট্রাল স্টেনোসিসের। ক্লিয়ার সবার কাছে আশা করি। সো এখানে ডিজেনারেটিভের একটা বা দুইটা স্লাইড লাস্টের দিকে আমি দেখানোর চেষ্টা করি। সো বাল্বের যে প্যাথোলজিগুলো আমরা সবাই জানি যে রিউমেটিক ফিভারে কি হয়। রিউমেটিক ফিভারে ইনিশিয়ালি কি হয়, ধীরে ধীরে কি আমার কি হয় আমার কাপসগুলো থিকেন হয়, ক্যালসিফাইড হয়, এই তো। আর মেইন ফিচার যেটা মাইট্রাল স্টেনোসিস ডিউ টু রিউমেটিক ফিভার এন্ড মাইট্রাল স্টেনোসিস ডিউ টু ডিজেনারেটিভ ডিজিজ, এই দুইটার মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু কমিস্যুরাল ফিউশন। কমিস্যুরাল ফিউশন যখন থাকবে, দ্যাট ইজ আমার অলমোস্ট ডায়াগনস্টিক ফর রিউমেটিক অরিজিন। আর ইয়েতে আমার এই কমিস্যুরাল ফিউশন অতটা থাকে না। এই জন্যই আমরা হয়তো ডিজেনারেটিভে আমরা পিটিএমসি বা পিএমসি যেই নামে বলেন না কেন করতে পারি। কারণ আমাদের পিটিএমসিতে মূল উদ্দেশ্য থাকে যে এই কমিস্যুর গুলাকে স্প্লিট করে দেওয়া, যাতে মাইট্রাল ভালভ ওরিফিসটা আমার বড় হয় এবং রোগীর সিম্পটম পাবে। সো সেই কমিস্যুরাল ফিউশন যখন হয় তখন ওইরকম ফিশ মাউথ অ্যাপিয়ারেন্স। কমিস্যুর গুলো যখন আপনি যখন এইভাবে চিন্তা করবেন, এই কমিস্যুরটা আমি কি করে দিলাম, এই কমিস্যুরটা ফিশ মাউথ। ইয়েস। তো যখন মাইট্রাল কাপস গুলো থিকেন হয় তখনই আমার এই মুভমেন্ট গুলা রেস্ট্রিক্টেড হইতে পারে। ক্যালসিফাইড হলে আরো রেস্ট্রিক্টেড হতে পারে। যখন এই রেস্ট্রিকশন হয় মাইট্রাল ভালভের প্রেশারের জন্য, তখনই একটা ডোমিং হয়। কোথাও হুকিস্টিক অ্যাপিয়ারেন্স, আমরা ইউজুয়ালি বলি ডায়াস্টলিক ডোমিং। হুকিস্টিক অ্যাপিয়ারেন্সও বলতে পারবেন, ডায়াস্টলিক ডোমিংও বলতে পারবেন। কোন কাপসটা? অ্যান্টিরিয়র লিফট করছে, অ্যান্টিরিয়র মাইট্রাল লিফট করছে। আর সাববুলবুলার চেঞ্জের মধ্যে যে আমার পর্দাগুলি তখন থিকেন হইতে থাকে, ওখানে ক্যালসিফিকেশন হইতে থাকে, শর্টেন হইতে থাকে। মেইনলি তখন শুধু যদি এটা হয় তাহলে এমআর মেইনলি আমার আসে। সো যখন এবার স্টিপ হয়ে যাবে, অর্থাৎ ক্যালসিফিকেশন যখন বাড়তে থাকে, তখন এমএস এবং এমআর দুইটা একসাথে হবে। এটা প্যাথোলজিক্যাল আমরা জানি। এসব বডি, যেটা আমি রিউমেটিক ফিভারের একটা ক্লাসের মধ্যে বলছিলাম এসব বডি সম্পর্কে, আজকে অতটুকু যাবো না, আমরা সময় পাবো না। সো আমরা যদি চিন্তা করি এখন এই মাইট্রাল স্টেনোসিসে কি হয়, যে প্যাথোফিজিওলজিটা কি,
এটা দেখতে খুব ভয়ের একটা স্লাইড মনে হয়, একটু ভয় পাওয়ার কিছু নেই ক্লাস, একটু ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট তুমি আমি একটু চিন্তা করি এটার দিকে না থাকে, এটার দিকে না, এই জন্য মানে অফলাইন ক্লাস ভালো হয় যে এটার দিকে না থাকে। আমরা যদি চিন্তা করি মাইট্রাল একটা স্টেনোসিস ছিল বাল্বে, সরি বাল্বের যখন স্টেনোসিস হয় তখন আমার এল এ থেকে এল বিতে আমার ফ্লো, ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তো সেই জন্য আমার এল এ প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে এল এ প্রেশার বাড়লে কি হবে, এল এর মধ্যে আমরা জানি যে পালমোনারি ভেইনগুলো এসে ওপেন হয়, তাহলে রেট্রিবিউটলি পালমোনারি ভেইনের মধ্যে আমার প্রেশার বাড়বে, পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি ইডিমা হবে, আমার তখন ডিজনি হবে। ইনিশিয়ালি এই ডিজনি আমার তখন এক্সারসাইজে হবে, হেভি ইয়েতে হবে, ধীরে ধীরে অল্প এক্সারশনে হবে, তারপরে আরো যখন বেশি হবে তখন আমার রেস্টিংয়েও আমার স্টেজ, রেস্টিংয়ে যখন স্টেজ 4 এর মতো ইয়ে চলে আসে, রেস্টিংও তখন আমার এক্সারশন হয়। ঠিক আছে, আরেকটা সিমটম হয় যে আমরা যদি ওইভাবে চিন্তা করি পালপিটেশন, পেশেন্টের কমপ্লেন। এখন পালপিটেশনের কারণ কি? পালপিটেশনের কারণ হচ্ছে একটা তো হলো এই যে এলএ প্রেশার যখন বাড়বে তখন আমার পালমোনারি প্রেশার বাড়বে, পালমোনারি প্রেশার বেড়ে গিয়ে আমার আরবি প্রেশার বাড়বে, তখন আরবির জন্য আমার পালপিটেশন, ইভেন নর্মাল সাইনাস রিদমেও পালপিটেশন হবে। আবার যখন এলএ প্রেশার আমার বেশি মানে মাইট্রাল স্টেনোসিস দেওয়ার এলবি ফিলিং কম হবে, তখন কিন্তু আমার কার্ডিয়াক আউটপুট কম হবে। কার্ডিয়াক আউটপুট কম হলে আমার কি করবে, কম্পেনসেট করার জন্য টেকিকার্ডিয়া হবে, সেখানে আমার পালপিটেশন হবে। আরেকটা কমন জিনিস যেটা মাইট্রাল স্টেনোসিস, সেটা হলো এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য মেইনলি পালপিটেশন হয়। সো এই জিনিসগুলা, সবগুলো জিনিস কিন্তু এই এলডি প্রেশার বা এই আমার সিমটম এগুলো কিন্তু প্রিসিপিটেট করে। যেমন টেকিকার্ডিয়া প্রেগনেন্সিতে বা যে কোনো ভলিউম ওভারলোডে হয়, থাইরয়েড, বিশেষ করে থাইরয়েড টক্সিকোসিস, যেটা থাইরয়েড টক্সিকোসিসে আমার মেনলি হয়, সিভিয়ার এনিমিয়াতে হয়, ইনফেকশন, এই ধরনের ইনফেকশন হয়। তো সেখানে আমার এই গ্রেডিয়েন্ট যখন আমার এই সিমটমগুলি বাড়ে, কারণ ওই গ্রেডিয়েন্ট বেড়ে যায় এবং কার্ডিয়াক আউটপুট কমে যায়, আমার তখন এই ডিজনি হইতে থাকে, দুর্বলতা বাড়তে থাকে। আরেকটা কি হয় যে এলএ কন্ট্রাকশন, তখন আমার যেহেতু যেহেতু আমার মাইট্রাল স্টেনোসিস আরে এলএ থেকে এলবিতে আমার ফিলিং মেনটেন করার জন্য এলএ প্রেশার তখন বাড়তে থাকে। এলএ প্রেশার বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত আমার নর্মাল সাইনাস রিদম থাকে। সেটা এই এল এর লাস্টে, যেটা আপনারা জানেন যে লাস্ট ফেজ অফ ডায়াস্টোল, যেটা হলো এট্রিয়াল কন্ট্রিবিউশন, এট্রিয়াল কন্ট্রাকশন। সো এই এট্রিয়াল কন্ট্রাকশন এল এ, এলবি, এল এ এবং আর এ দুটি সাইমালটেনিয়াসলি কন্ট্যাক্ট করে। আমরা এল এ নিয়ে কথা বলছি আজকে। তো এল এ যখন কন্ট্যাক্ট করে সেটা প্রায় 25 to 30% আমাকে এলবি ফিলিংটা ইয়ে করে। কিন্তু যখনই এট্রিয়াল ফিব্রিলেশন হয়ে যায়, এট্রিয়াল ফিব্রিলেশনে এরকম এরকম হার্ট থাকে, এরকম থাকে হার্ট, এই এট্রিয়াম থাকে। সো এট্রিয়াম কিন্তু কন্ট্যাক্ট করতে পারে, যে কন্ট্রিবিউশন যেটা লাস্টের দিকে সেটা থাকে না। সেই ক্ষেত্রে 25 to 30% আমার এলবি ফিলিং কম হবে, তাহলে আমার সেই সাইমালটেনিয়াসলি স্ট্রোক ভলিউম কম হবে, কার্ডিয়াক আউটপুট কম হবে, আমার তখন এই সিমটমগুলি বেড়ে বাড়বে। আবার কি হলো, পালমোনারি প্রেশার যখন বাড়বে, পালমোনারি প্রেশার বাড়লে আমি তখন, যখন আমরা এক্সামিনেশনে আসবো, যে জুগুলার ভেইনের আমরা ফাইন্ডিংস গুলা তখন পেতে পারি, সেটাও কখন প্রমিনেন্ট এওয়ার, কিন্তু যদি এট্রিয়াল ফিব্রিলেশন থাকে এটা আমরা পাবো না। আর তো গ্রাজুয়ালি যখন এই পালমোনারি প্রেশার বাড়তে থাকে, তখন পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, ভেনাস প্রেশার থেকে পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, তারপরে আরবি হাইপারট্রফি, আরবি কন্ট্রাকশন, লাস্টলি আরবি ফেলিওর। আরবি ফেলিওর এন্ড ট্রাইকাসপিড রিগার্জিটেশন, যেটা আমাকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের ফিচার দিবে। জুগুলার ভেইনে পাবো, লিভারে পাবো, পেরিফেরাল এডিমা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে হিমোপ্টাইসিস। কারো মাইক ওপেন আছে? বলো তো হিমোপ্টাইসিস কেন হয় এই মাইট্রাল স্টেনোসিসে? এখানে দেওয়া আছে ম্যাডাম, এখানে ম্যাডাম শান্টের কারণে হয় স্যার, পালমোনারি ভেইন আর ব্রঙ্কিয়াল ভেইন। হ্যাঁ, একজন প্রথম যে বলছিল পালমোনারি এডিমার কারণে হয় স্যার, মাঝে মাঝে এম্বোলিজমের কারণে হতে পারে স্যার। তাহলে কয়টা বললা তুমি? একটা হচ্ছে যে এই শান্ট, যেটা আমার এখানে লেখা আছে,
শান্টের কারণে ব্রঙ্কিয়াল ভেইনগুলা তোমার মেইনলি রাপচার হয়। হ্যাঁ, অনেকে পালমোনারি ভেইনও বলে, তাহলে কিন্তু দুইটা না বলে একটা যদি আমরা এখানে বলি এটা রাপচার হলো, এটা তুমি বলছো থ্রম্বোএম্বোলিজমের জন্য একটা বলছো, আর কি বলছো, আর কারণ কি? আর স্যার পালমোনারি হাইপারটেনশন ইটসেলফ হতে পারে স্যার, হেমোপ্টাইসিস। পালমোনারি ইডিমা এটা বলছো, পালমোনারি হাইপারটেনশন হয়েই তো এগুলো হচ্ছে। জি পালমোনারি স্যার। হাইপারটেনশন ইটসেলফ হইলে কিন্তু ইয়া না, মেকানিজম আমার পালমোনারি হাইপারটেনশন কিন্তু আলটিমেটলি কি ঘটে। আরেকটা হলো সেকেন্ডারি ইনফেকশন, ধরো নিউমোনিয়া হলো তোমার, সেখানেও কিন্তু তোমার হিমোপ্টাইসিস হবে। আরেকটা হলো ইম্পর্টেন্ট মনে রাখবা, ড্রাগ, আমরা ওষুধ দিলে হিমোপ্টাইসিস হইতে পারে, দ্যাট মিনস অ্যান্টিকোয়াগুলেন্ট। হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট বলো, ওয়ারফেরিন বললেও অসুবিধা নেই, বাট অ্যান্টিকোয়াগুলেন্ট বললে তুমি তোমার দরজা ওপেন রাখলে আরেকটা কোশ্চেন হয়তো এখানে বলবে কি অ্যান্টিকোয়াগুলেন্ট, তুমি তখন বলবা ওয়ারফেরিন, তখন আবার বলবে ওয়ারফেরিন না দিয়ে অন্যগুলো দিলে অসুবিধা কি, নোয়াক ডোয়াক যেই নামে বলি আমরা, ওগুলো দিলে অসুবিধা কি, কোশ্চেনগুলি চলে আসে। তাহলে তো পারা জিনিস, তুমি কোন কোশ্চেন স্যার থেকে ইনভাইট করে নিজে নিজে ভালো দিকে যাওয়ার চেষ্টা করো। সো আরেকটা হচ্ছে যে ওই সিবিআরএমএস এ সে একই জিনিস, পালমোনারি যখন ইয়ে থাকে তখন রিডিস্ট্রিবিউশন হয়, আমরা পার্সিং অ্যাপিয়ারেন্স বলি বা ক্যাফালিক ডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড ভেসেল এটা বলি। তো খুব ক্লামজি ইয়ে হলো কিন্তু সোজা জিনিসগুলো, আমি যদি এই মেকানিজম গুলি বুঝি আমি পরে আর আমার কোনো ইয়ে হয় না। সো এখানে একটা কথা ভুলে যাই, কোথাও ভুলে যাবো কিনা, এই জন্য হয়তো একটু এলোমেলো করে চলে আসবে, যে এক্সারসাইজ কখন লাগে। অনেক সময় দেখবো যে এক্সারসাইজ টেস্ট করার জন্য বলা হয়, বাল্বের সিভিয়ারিটি বোঝার জন্য, তাই না? অনেকটা বলো যে ইন্টারমিডিয়েট লিশন, যেমন আমরা করোনারির জন্য আমরা তখন বলি আমাকে ফিজিওলজিক্যাল টেস্ট করতে হবে, এখানেও যে যখন আমরা ইন্টারমিডিয়েট কোনো লিশন, তখনই কিন্তু এই এক্সারসাইজ টেস্ট করা হয়, এক্সারসাইজ হয়। সেটা হতে পারে ইটিটি, সেটা হতে পারে তোমার ড্রাগ ইনডিউস আমার ইকো, যেমন ওগুলি করে আমরা তখন এই সিভিয়ারিটি, ধরো একটা মডারেট এমএস, তুমি কোনো ইন্টারভেনশন করবা কিনা, তুমি ডিসিশন নিতে পারছো না, সেক্ষেত্রে আমরা এক্সারসাইজটা আমার খুব ইম্পর্টেন্ট, বাট কন্ট্রোল এক্সারসাইজ অবশ্যই নিজের প্রেজেন্সে, না হলে কিন্তু এই যে পালমোনারি ইডিমা হবে, পেশেন্ট যে কোনো কিছুই হইতে পারে। তো ইন কেস অফ সিভিয়ার এর বেলা আবার দেখা গেল তুমি ক্লিনিক্যালি সিভিয়ার, সরি ক্লিনিক্যালি না, আমি যদি বিভিন্ন মডালিটিস যে আমি দেখতে সিভিয়ার, আমরা তো মেইনলি ইকো করে বলি যে সিভিয়ার মেন্টাল স্ট্রেস, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক, সেক্ষেত্রেও তুমি যদি মনে করো যে না আমি একটু দেখি তাহলে কি হচ্ছে, তারপর যে ডাইনামিক টেস্ট করলে তখন তার সিমটম গুলো বাড়বে, সিমটম হয়তো যে হিডেন সিমটম আছে সেটা বেরিয়ে চলে আসবে, কেমন। আর হচ্ছে এই এলএ চেঞ্জের জন্য যে জিনিসগুলো হচ্ছে এলএ ডাইলেটেশন নিয়ে সবগুলি আলটিমেটলি আমার এট্রিয়াল ফিব্রিলেশন। এখানে মনে রাখতে হবে যে ডিসঅর্গানাইজেশন শুধু হয় না, ইয়ে ফাইব্রোসিস হয়, এই জন্য এই ফাইব্রোসিস হচ্ছে নিডাস ফর এট্রিয়াল ফিব্রিলেশন বা ডিজেনারেশন অফ এট্রিয়াল মাসলগুলো এট্রিয়াল ফিব্রিলেশন প্রিসিপিটেট করে। অনেক সময় একটা প্রশ্ন আসে যে আমরা কতদিন পর পর কোনগুলোরে ফলো আপ করবো, এটা অনেক সময় না, অনেক কমন প্রশ্ন পরীক্ষায়, যে তুমি একটা এমএস এর রোগী, অন্য ভালভুলার হার্ট ডিজিজের সেম প্রশ্ন, যে কতদিন পর পর তুমি ফলো আপে আসতে পারো। একটা হচ্ছে যে পেশেন্টের যদি নতুন সিমটম আসে, এটার বাদেও যে কথা বলতে চাচ্ছি, পেশেন্টের যদি নতুন সিমটম আসে সেই ক্ষেত্রে তোমার ওইটা বোধহয় আরেকটা স্লাইড আছে, সেই ক্ষেত্রে তোমার ওই ফলো আপ কোনো কথা নেই, যে তোমার একটা মডারেট এমএসসি পেশেন্ট আজকে বললা আপনি ওষুধ খাচ্ছেন, এই ওষুধ দাও, তুমি মেডিকেল ম্যানেজমেন্ট দিলা, তাকে এক্সারসাইজ বা তার লাইফস্টাইল সম্পর্কে বুঝিয়ে দিলা, কিন্তু দেখা গেল 2 মাস পরে তার এক্সেশনাল ডিজিজ হলো, সে তাহলে তৎক্ষণাৎ সে ফলো আপ আসবে, সে 6 মাস 1 বছর মডারেট দেখে 1 বছর পরে ফলো আপ, এগুলো নেই। সো সেই জন্য ফলো আপ গুলা আরেকটা স্লাইডে আমরা আসবো। আরেকটা ফলো আপ তখন ওই যে কোথাও 1 বছর, কোথাও 2 থেকে 3 বছর, আরেকটা হলো আর্জেন্ট, যেটা বললাম এটা আর্জেন্ট। আর যখন তোমার এসিমটোমেটিক মডারেট থাকে তখন বলা হয় যে আমার 2 থেকে 3 বছর পর পর ফলো আপ। এই ফলো আপ মিনস ক্লিনিক্যাল এবং ইকোকার্ডিওগ্রাফিক মাস্ট, সেই ইকোকার্ডিওগ্রাফিক মাস্ট। আর যখন সিভিয়ার হবে, এসিমটোমেটিক হবে, তখন তুমি 1 বছর পর পর ফলো আপে নিয়ে। আর এই স্লাইডটাতে হচ্ছে যে একটা প্রশ্ন, যে রিমেটিক ফিভারের কতদিন পরে আমার মাইট্রাল স্টেনোসিস হয়।
অনেক সময় এগুলা স্যাররা জানতে চায়, এগুলা দেখবা যে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে আছে 10 to 20 ইয়ার্স। এটার একটা স্টাডি, জাস্ট দুইটা স্টাডির মধ্যে এরকম দেখানো হয়েছে, একটা বোধহয় মাইট্রাল স্টেনোসিস, আরেকটা হ্যাঁ মাইট্রাল স্টেনোসিস হচ্ছে ইয়েলো বারের, যেটা ইয়েলো বারের যদি দেখো যে এই জিনিসটা, যে এটা যদি আমরা দেখি মিন টাইম কোনটা লাগে, মিন টাইম মোটামুটি যে 10 ইয়ার্স থেকে শুরু, হ্যাঁ 10 ইয়ার্স থেকে শুরু, আর এদিকে আসে আমাদের 24 ইয়ার্স, প্রায় 20 ইয়ার্স বা 22 ইয়ার্স পর্যন্ত মিন টাইম যে আমার রিমেটিক ফিভার থেকে মাইট্রাল স্টেনোসিস সিভিয়ার বা সিমটোমেটিক মাইট্রাল স্টেনোসিস হইতে সময় লাগে। কিন্তু এর আর্লিও যে হয় সেটা কিন্তু মনে রাখতে হবে, এবং আর্লি যখন হবে 20 বছরের যখন হবে একজনের, সেই স্টেনোসিসটাকে কি বলে কেউ কি জানো? জুভেনাইল এমএস। জুভেনাইল এমএস। গুড, ভেরি গুড। এটা একটু মনে রাখো, এটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া নাই, জাস্ট টার্মটা মনে রাখতে হবে, জানতে হবে। আমরা প্যাথোফিজিওলজি আলাপ করছি বা এগুলি নিয়ে, এই দুইটা স্লাইড আছে, দুইটা নিয়ে যদি একটা এটা নিয়ে একটু আলাপ করি, জাস্ট ফ্লো চার্ট একই জিনিস। আমরা তখন এই সাইন সিমটমগুলি বোঝার জন্য এটা একটু ইয়ে করি। এলে যখন অ্যালার্টমেন্ট হবে এটিএল ফিব্রিলেশন, এটিএল ফিব্রিলেশন হলে আমি তখন পেশেন্টের পালপিটেশন হবে, পেশেন্টের ডিজ নিয়ে কমপ্লেন করবে, পেশেন্টের এক্সারশনাল চেস্ট পেইন বলতে পারে। আমি যখন পালস দেখবো তখন আমার একদম টিপিক্যাল পালস পাবো, হ্যাঁ যে পালসের ইরেগুলার পালস এরকম। এটিএল ফিব্রিলেশন হলে তখন এটিএল ফিব্রিলেশনের কমপ্লিকেশন হিসেবে থ্রম্বোএম্বোলিজম এবং স্ট্রোক, কেমন? আবার এটিএল ফিব্রিলেশন হলে আমরা যেটা বলে আসছিলাম যে এলবি ফিলিং কমে যাবে, এলবি ফিলিং কমলে আমার কার্ডিয়াক আউটপুট কমবে। এই যে সিমটমগুলো আমার পেশেন্টের হয়, বিশেষ করে ডিসনিয়া, শ্বাসকষ্ট, এগুলো সবই তার বাড়তে থাকবে। তারপরে তোমার পালমোনারি প্রেশার বাড়তে থাকবে, হিমোপ্টাইসিস হবে, যেটা আমরা বলছি যে পালমোনারি প্রেশার বাড়লে হিমোপ্টাইসিস হবে। এখানে তো পালমোনারি বললাম। তারপরে আরেকটা জিনিস হচ্ছে হর্সনেস অফ ভয়েস, আমরা এখন পাই না খুব একটা, তাই না? আগের দিনে কিন্তু পুরোনো স্যারগুলো শুনতে চায় যে ইয়েতে কি হয়, হর্সনেস অফ ভয়েস, এটার মেকানিজম, ইসোফেগাস ওটার মেকানিজমে, কারণ অ্যালার্টমেন্টের জন্য এই লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভে কি হয়, হর্সনেস অফ ভয়েস হয়। আবার অ্যালার্টমেন্টের জন্য মেইনলি এইগুলো মেইনলি এমআরএ বেশি হয়, কারণ এমআরএ অ্যালার্টমেন্ট এমএস এর চেয়ে খুব বেশি হয়। সো সেখানে তোমার এই রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ এবং ইসোফেগাসকে ইয়ে করলে ডিসফেজিও আসে। ক্লিনিক্যাল ফিচার যে বললাম যে পেশেন্টের যখন কার্ডিয়াক আউটপুট কমে যাবে তখন আমার এই জিনিসগুলো চলে যাবে, হিমোপ্টাইসিস হবে, হিমোপ্টাইসিস থেকে পালমোনারি হিমোসিডারোসিস, টার্মটা মনে রাখা ভালো। চেস্ট পেন, চেস্ট পেনের কারণ লেখা আছে কেন বসে, পালমোনারি হাইপারটেনশন, আরবি হাইপারট্রফি, আরবি হাইপারটেনশন সরি। সো এগুলো আরবি হাইপারট্রফি, হাইপারটেনশন হলে আরবি হাইপারট্রফি হয়। পালপিটেশনের ইনসিডেন্স, এগুলি নিয়ে আমরা খুব বেশি কথা বলার দরকার আছে কি, আমরা এগুলি বলে ফেলছি তাই না? একই কথা বারবার হয়তো আসবে, বারবার আনার কারণ আছে যে আমরা একটু মনে রাখার চেষ্টা করি কতগুলো জিনিস। একটা হচ্ছে যে জেনারেল এক্সামিনেশনে আমি যখন হিস্ট্রি তো আরেকটু আলোচনা করা দরকার, হিস্ট্রি আমার এখানে বেশি নাই, আমি বেশি আনি নাই, তবে বলতে অসুবিধা নেই। আমার রিমেটিক ফিভারের হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, আর ইন দ্য কনটেক্সট অফ আওয়ার কান্ট্রি, আমরা যেখানে থার্ড ওয়ার্ল্ডে ঘনবসতিতে বাস করি, সেখানে কিন্তু রিমেটিক ফিভার না থাকলেও যদি আমার ফিচারগুলো থাকে, অন্যগুলা থাকে, তাহলে কিন্তু আমার এই কস্টটা রিমেটিক ফিভারই চিন্তা করতে হবে, ইকো করে তো আমরা বলতেও পারি যে এটা রিমেটিক অরিজিন। ঠিক আছে, সো জেনারেল এক্সামিনেশন না, এক্সামিনেশনে মাইট্রাল ফেসিস দেখা যায় এখন, আমার মতো গায়ের রং হলে খুঁজে পাবা না, বাট কিছু কিছু বোঝা যায় অনেকটা, যে কি একটা স্কিনের যে বলে আমি জানি না, ওটা এখানে ইয়ের মতো থাকে দাগ করে, কিন্তু কেন হয় এটা একটু মনে রাখবো, যে আমরা যখন এই কার্ডিওলজির সর্বশেষ ডিগ্রি করতে যাচ্ছি, আমরা কেন সবসময় কেনটা জানতে হবে, যে এই যেরকম পিঙ্কিশ পার্পল হয়তো আমাদের মতো, যারা তোমাদের
ভালো কমপ্লেকশন আছে, যারা একটু সুন্দর, তাদের মধ্যে নিশ্চয়ই এগুলা পাওয়া যায়। সো সেটা ইন্ডিকেট করে কি যে তোমার সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, যেখানে আমার কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য এই জায়গাগুলিতে ভ্যাজো কনস্ট্রিকশনের জন্য ধীরে 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 এই কমপ্লেকশনটা এরকম চলে আসে। জুগুলার ভেইন নিয়ে আমরা কথা বলছি, জুগুলার ভেইন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যখনই ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে তখন কিন্তু ওই প্রমিনেন্ট ভিও হয়ে যায়, এবং মাইট্রাল স্টেনোসিসে ট্রাইকাসপিড রিগার্জিটেশন বেশ ভালোই কম। পালপেশনে আমরা কি পাবো? আমরা যদি জেনারেল এক্সামিনেশনের পালপেশন এখানে একটু অন্যভাবে দেওয়া, আমরা ওই পালস গুলা দেখে আসবো, ব্লাড প্রেশার দেখবো। পালসে কি পাবো সেটা আমরা সবাই জানি, ইরেগুলার পালস। একটা যদি একটা দুইটা তিনটা কজু বলিস তো সব সময় চলে আসে এট্রিয়াল ফিব্রিলেশন। বাকি ইরেগুলার পালসের কজ কি? Atrial flutter with variable block, frequent PVC. মাল্টিফোকাল পিভিসি যদি থাকে, ফ্রিকুয়েন্ট Multifocal PVC. পিভিসি যদি থাকে, মানে ওগুলিতে থাকে। অনেক সময় ভেরিয়েবল কিছু হার্ট ব্লক হয়, ওগুলি পাই না। Variable heart. Yes, sir. ভেরিয়েবল হার্ট ব্লক, শুধুমাত্র ডিজেনারেটিভ ভেরিয়েবল হার্ট ব্লক এরকম পাওয়া যায়। তোমরা যদি দেখো একটু লক্ষ্য করে, ডিজেনারেটিভ টিপিএম যখন লাগানো থাকে, দেখবো যে তুমি প্রথম দিন হয়তো কমপ্লিট হার্ট ব্লকের রুগীর টিপিএম করলাম, দ্বিতীয় দিন ইসিজি করে দেখলে আর এটা তো কমপ্লিট নেই, এটা 2:1 হয়ে গেছে বা 3:1 হয়ে গেছে। তৃতীয় দিন গিয়ে দেখলা যে 1 ডিগ্রি হয়ে গেছে, এরকম কিন্তু হয়, এরকম হয়। সো এগুলি একটু ভেরিয়েবল যে ব্লক হয় এগুলা কিন্তু আমরা এখানে পাবা। এখানে একটু লক্ষ্য করলে টিপিএম যে ফলো আপ করবা, একটা ডিজেনারেটিভের একটা মানে ইসকেমিক হার্ট ডিজিজের, দেখো এগুলি ইসকেমিক হার্ট ডিজিজ বেশি পাওয়া যায়, যেগুলো রিভার্ট করে। এই এখনো যেমন যে আমার ডাক্তার এখনো একটা টিপিএম খুলতে গেছে, কমপ্লিট হার্ট ব্লক ইনফিউজার। সো এটা যদি ফলো করতে কত কয়েকদিনে দেখবা যে ও সবগুলি জিনিসই আসছে। হ্যাঁ, 1 ডিগ্রি ছিল গত 2 দিন, গতকাল থেকে ও একদম নর্মাল সাইনাস ছিল, একটু 1 ডিগ্রি আছে, বাট নর্মাল সাইনাস যেহেতু হয়ে গেছে আমার আর এখন ভয়ের কিছু নেই। সো পালপেশনে যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি পিকোরিয়া পালপেট করি, সেটা একটা হচ্ছে ট্যাপিং অ্যাপেক্স ব্রিথ। অ্যাপেক্স ব্রিথ কই থাকবে? যেখানে থাকার কথা, অর্থাৎ নর্মালি যেখানে থাকে, যেখানে থাকার কথা না। পরীক্ষার সময় আবার আমার মতো বলে না ভাই, যে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আমার মিডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইনে যেখানে থাকার কথা ওখানেই থাকবে, কিন্তু নেচারটা হবে ট্যাপিং। এই ট্যাপিং জিনিসটা একটু বুঝবা, যে ট্যাপিংটা কি ফিল করলে বোঝা যায় ট্যাপিং জিনিসটা কেমন লাগে। আরেকটা হচ্ছে ট্যাপিং এর কারণটা কি। ট্যাপিং এর কারণটা কি আমরা সবাই জানি, যে S1 এখানে লাউড হয়, S1 এর কন্ট্রাকশনের জন্যই আমার এই ট্যাপিংটা হয়, ঠিক আছে। আর হচ্ছে পালপেশনে আমরা কি পাবো, ওই এদিকে এসে আরেকটা জিনিস, থ্রিল। থ্রিল পাবো মাইট্রাল স্টেনোসিসে। যেতে পারে স্যার, মানে খুব স্পেসিফিক স্যার ফাইন্ডিং যদি থাকে, কিন্তু সবসময় থাকে না স্যার। যদি হ্যাঁ গ্রেড 4 কি বলে এমডিএম যদি থাকে, তখন আমরা কিন্তু ইয়ে পাই, থ্রিল পাই, ডায়াস্টোলিক থ্রিল পাই, অবশ্যই পাইতে পারি। আর P2 ইনিশিয়ালি কি আসে, ধরো পালমোনারি হাইপারটেনশন হচ্ছে একটা পেশেন্টের, প্রথম কোনটা আসে ক্লিনিক্যালি, আমার এই যে প্রথম কোন জিনিসটা আমি প্রিকোডিয়ামে পাবো, আমার P2 লাউড, P2 এটাও আমার পালমোনারি হাইপারটেনশন মিন করে। পালপেবল P2 পালমোনারি হাইপারটেনশন মিন করে। লিফটেড বা হিভিং প্রিকোডিয়াম যেটা আরবিআই হাইপারট্রফির জন্য হয়, সেটাও আমার পালমোনারি হাইপারটেনশন। কোনটা আগে হবে? আগে আমি ভিজিবল দেখবো, হ্যাঁ আগে আমি ইন্সপেকশনে দেখবো যে ইয়েটা P2টা পালপেবল দেখা যাচ্ছে, P2 এরিয়াটা মানে একটা পালসেটাল এরিয়া দেখা যাচ্ছে, পালপেবল না, পালসেটাল এরিয়া ইন দ্য পালমোনারি, পালসেটাল পালস ইন দ্য পালমোনারি এরিয়া, এটা দেখা যাবে। পরে আসে হিভিং চলে আসে, বা লিফটিং যাই বলো, লিফটিং ওটা চলে আসে। লাস্টে আসে P2 পালপেবল হয়, কারণ P2 পালপেবল হয়, P2 আবার এটা দিয়ে আবার গ্রেডিংও করে, অবলিটারেট হয়ে যায় যখন ধরো তুমি চাপ দিলা আর পাওয়া যাচ্ছে না, এটা একটা গ্রেড 1 2 এরকম। আবার যখন চাপ দিয়েও কমানো যায় না তখন গ্রেড 3, এরকম একটা গ্রেডিং আছে। ক্লিনিক্যালি আমাদের এগুলি চিন্তা করা। হার্ট সাউন্ড গুলা কি হয়? হার্ট সাউন্ড গুলা এই S1 লাউড হয়, আমরা শুধু বলি S1 লাউড, কিন্তু কেন বলো তো দেখি কেউ একজন। স্যার এলএ প্রেসার স্যার রেজ থাকার কারণে স্যার, এলএ প্রেসার যেহেতু বেশি,
তাহলে হুম। স্যার আমাদের যে লিফলেট গুলো সেগুলো স্যার এক্সকারশনটা ওয়াইড হয় স্যার, এবং যখন একটা বেশি ডিস্টেন্স থাকে স্যার, ভালোগুলো যখন ক্লোজ হয় স্যার, তখন স্যার লাউড একটা জেনারেশন সাউন্ড জেনারেশন হয় ডিউ টু ক্লোজিং স্যার, ফ্রম তাহলে ডিস্ট্যান্ট। আমার ভেরি গুড, হ্যাঁ তোমার উত্তরে আমি 100-তে 100 দিব, কিন্তু ওই যে না আমার 100-তে 100 তুমি পাইছো সেটা ঠিক আছে। আমার নর্মাল S1 কিভাবে হয়? নর্মাল S1 হলো ক্লোজার অফ দা আমার বাল্ব, তাই না? মেনলি এই ইয়ে বাল্ব। তো এখানে বাল্বটা ক্লোজ হয় অনেক দূর থেকে, এই জন্য সাউন্ডটা বড় হয়, যেটা তুমি বললা মেকানিজম, ঠিক আছে ওইটাই এলে যে। প্রেশার রেজ করে দেবো, জি স্যার। সো এটা এবং এই S1 এটাও তোমার লাউডনেস নির্ভর করে আমার এই পেলিয়েটিভের ইয়া সরি প্লায়াবিলিটির উপর, যে আমার মাইট্রাল ভালভ প্লায়াবল কিনা, যেটা ক্লিনিক্যালি বলে যে তুমি, তোমাকে প্রশ্ন করবে যে ক্লিনিক্যালি তুমি বলতে পারবা কিনা এই পেশেন্টটা আমি পিটিএমসি করতে পারবো কিনা। এই এটা ওপেনিং স্ন্যাপ দেখে স্যার। এই S1 প্রমিনেন্ট থাকবে। আরেকটা জিনিস আছে, সেটা কি? ওপেনিং স্ন্যাপ স্যার। ওপেনিং স্ন্যাপ থাকবে। সো এই দুইটা যদি থাকে তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ এটা পিটিএমসি করার মতো, বাট ক্লিনিক্যাল আমাকে অন্য অন্য মডালিটিস দিয়ে শিওর করতে করতে হবে, সেটা তো অবশ্যই, কিন্তু আমি এভাবে বলতে পারবো। সো আর S2 তো আমরা বললাম যে S2 কিরকম হবে। এই ওপেনিং স্ন্যাপ আর হচ্ছে প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন না? ও এসও প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন আসবে আমি যখন মারে যাবো, ঠিক আছে। তাহলে ওপেনিং স্ন্যাপটা কি জিনিস কে জানি বলছিলাম সুন্দর করে দেখা আছে, দেখে দিয়ে বলো, তুমি দেখে দিয়ে এটা বললাম। হচ্ছে অ্যাব্রাপ্ট হল্ট, মানে স্যার লিফলেটটা যখন মানে অ্যাব্রাপ্টলি স্যার হল্ট হবে স্যার আর ডায়াস্টলে, সেই সময় স্যার আমরা ওপেনিং স্ন্যাপটা পাই স্যার, এবং বেস্ট স্টার্ট ইন দা মাইট্রাল এরিয়া স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো কেউ, হ্যাঁ বলো। ওপেনিং স্ন্যাপটা হচ্ছে স্যার যে স্টেনোজ বাল্ব গুলো যখন স্যার খুলে যায় তখন স্যার এই সাউন্ডটা হয়। হ্যাঁ, খোলার সময় যখন হল্ট হয়ে যায়, খোলার সময় হল্ট হয়ে যায় তখনই ওপেনিং স্ন্যাপটা হয়। এটা তাইলে আমার কি হবে, এই যে কি হয় মেইনলি আমরা বলি যে S2 পরে আসে, তাই না? জি স্যার, সেকেন্ড, এস2 পরে হ্যাঁ 80 টু সেকেন্ড। 120, 80 টু 120 মিলি সেকেন্ড ইউজুয়ালি স্যার, এরকম একটা সময় যে আসে স্যার। দেখো নিচে যে ফিগারটা আছে, তুমি যদি ওইটা দেখো যে আমার যখনই এই এই হল্টের টাইমটা কমে যাবে, অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে এই ইয়েটা এমডিএম এর আমরা সিভিএটি দেখার জন্য দুইটা জিনিস দেখি, একটা হলো এই ওপেনিং স্ন্যাপের ডিস্টেন্স বিটুইন দা কি বলে S1 এন্ড ওপেনিং স্ন্যাপ, আরেকটা হচ্ছে এই ডিউরেশন অফ মারমা, ডিউরেশন অফ মারমা, এইটা দিয়ে আমরা সিভিয়ারিটি একটু বলতে পারি। কিন্তু কখনই লাউডনেস অফ মারমা দিয়ে আমরা সিভিয়ারিটি বলি না মাইট্রাল স্টেনোসিসের বেলা, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। সো যত কাছে চলে আসবে আমার তখন ওপেনিং স্ন্যাপ A2 কাছাকাছি যখন আসবে, A2 মানে হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের যত কাছাকাছি আসবে তত আমি মিন করবো যে এটা আমার সিভিয়ারিটি বেশি হয়ে যাবে, তাই তো? কনফিউশন আছে কোনো? আমার যখন এই প্রলং হয়ে যাবে ইয়েটা মারমারটা, তখনই ওই ওপেনিং স্ন্যাপটা ইয়ের কাছে চলে আসবে, এই S2 এর কাছে চলে আসবে, এদিকে কাছে চলে আসবে, সিভিআইটি বাড়তেছে, এখান থেকে এখানে আসা কাছে চলে আসছে, আমার সিভিআইটি বাড়তেছে, ঠিক আছে। এবং এটি মেকানিজম জিজ্ঞেস করবে ভাই, এটা মেকানিজম জিজ্ঞেস করবে, জেট পেরাস্টনের হিবের কথা বলছিলাম, এটা থাকো। তো আর মারমার তো আমরা সবাই জানি, তবে একদমই মারমার বলার একটা অভ্যাস করো ভাই, এই মাইট্রাল স্টেনোসিস কেস পরীক্ষায় থাকে না এরকম খুব কম। তোমার লং কেস না বললে তোমাদের শর্ট কেস একটা মাইট্রাল স্টেনোসিস থাকে, আর লং কেস থাকলে তো সবই থাকে। তখন আমরা দেখি যে এই এক বাক্যে সবাই আমরা যে 4-5টা পয়েন্ট অনেক সময় স্যাররা একটু হাতে গুনে গুনে শুনতে চাই, এই পয়েন্টগুলো আমরা একটু একটু যেন সবাই বলার অভ্যাস করি। ক্লিনিক্যাল ক্লাস কম হচ্ছে বা হচ্ছেও না এরকম, আশা করছি যে শুরু হয়ে যাবে, তখন হয়তো আমরা একটু সুযোগ পাবো যে বলানোর, যে বলার অভ্যাস, তাই না? এই বলার অভ্যাসটা আমরা সবাই জানি, একজন মিস সিস্টোলিক, রামডিং, মারমার, হ্যাঁ একটা এপিক্যাল এরিয়া ইউজুয়ালি লোকালাইজড, গ্রেড এত বা এত, তাই না, উইথ প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন। এই প্রিসিস্টোলিক অ্যাক্সেন্সুয়েশন কি সবই এখানে আছে অবশ্যই,
সেটা হচ্ছে এটিএল কন্ট্রিবিউশনটা, যে এটিএল কন্ট্রাকশনের জন্য প্রিসিস্টোলিক এক্সেন্সুয়েশন হয়। এখন নর্মালি তো এটিএ কন্ট্যাক্ট করে, তাই না? নর্মালিও তো আমার এটিএ কন্ট্যাক্ট করে আমাকে এই ডায়াস্টলের লাস্টের দিকে এলবি ফিলিং এ হেল্প করে। সো তখন সাউন্ডটা নিয়ে আমরা এত ইয়ে করি না কেন? কারণ তখন কিন্তু আমার এল এ প্রেশার এত বেশি থাকে না, তাকে বাল্বের এগেইনস্টে কাজ করতে হয়। এই জন্য প্রিসিস্টোলিক এক্সেন্সুয়েশন নর্মালি কোনো সাউন্ডের বেলায় আমরা থাকি না, কিন্তু এই এমডিএম এর বেলায় প্রিসিস্টোলিক এক্সটেনশন থাকে। এটা হচ্ছে এটিএল কন্ট্রাকশনের জন্য। এই কথাটুকু অনেকে বলতে পারে না, তখন আবার বলবে যে এটিএল কন্ট্রাকশন কি অন্য সময় হয় না? হয়, কিন্তু এটা আমাকে অ্যাক্সেন্টুয়েট করে থাকে। এবং এটা অবশ্যই যখন নর্মাল সাইনাস রিদম থাকবে তখনই পাবো, আমরা অন্য সময় পাবো। অর্থাৎ এটিএল ফিব্রিলেশন থাকলে যখন আমার এটি কন্ট্যাক্ট করতে পারবে না, আমার এই প্রিসিস্টোলিক অ্যাক্সেন্টুয়েশন থাকবে না। এটাও অনেক সময় অনেকটা এএফ এর ইয়াগুলা বোঝায়। এটা এটা দুইটা স্লাইড দেখাচ্ছে, একটা দুইটা মাইটাল স্টেনোসিসের আমরা যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার জানি। আবার এটা কি ভাই, একটু বন্ধ করে রাখো, কারটাতে নয়েজ করতেছে, দুইটা ডিভাইস নাকি? এটা কিন্তু এই স্লাইডটা আমার ইয়ে থেকে নেওয়া, সরি ব্রাউন হোল্ড থেকে নেওয়া, কেমন? আর এই স্লাইডটা ব্রাউন হোল্ড থেকে নেওয়া, আর এই স্লাইডটা আমার গাইডলাইন থেকে নেওয়া। দেখো খুব বেশি কিন্তু কোনো চেঞ্জ তেমন। এই কারটা নয়েজ করতেছে, গাড়িতে গিয়ে গাড়িতে আছে তাও চালাইছে, নয়েজ বন্ধ করো। কে করতেছে দেখো তো, আমি তো কারটা খোলা। ইমাম স্যার। করছে না ও। ডক্টর ইমাম আনমিউট করেন। আরে ওর না ফোন নাম্বার থাকলে একটু ফোন করে বলে দিতে ভাই, ও বোধহয় দিয়ে বসে আছে। ঠিক আছে, তো আমরা সিবিআইডি পুলিশ না, ঠিক নাই। একটু বন্ধ করে দেওয়া যায় না? সব হোস্ট হয়ে কেউ একটু বন্ধ করে দাও তো ওকে। আইফোন এক্স টাকা হোস্ট মনে হয়, আমি কাইন্ডলি মিউট করে হোস্ট মিউট করে দেন। হোস্ট আমি মাত্র ডিসকানেক্ট করে দিচ্ছি, আমি হোস্ট এখন নাই। আইফোন এক্স টাকা, আইফোন এক্স কাইন্ডলি বের করে তো আমি ইমাম ফোন দিচ্ছি। ইমাম হোসেন স্যার, ইমাম হোসেন। ইমামটা ইমাম হসপিটালে থাকার কথা, গাড়িতে কেন? তাই না, ওর ডিস্টার্বে তো আমাদের সময় সব চলে যাবে না। এটা সবাই দেখে নিও ভাই। এটা স্যার এক মিনিট স্যার, প্রদীপ স্যার আসতেছে, প্রদীপ স্যার এসে প্রদীপ স্যার ঝামেলাটা শুনতে হচ্ছে না।
এই ক্লাসের সময় তোমার কারো ইয়ে হয়ে যায়, কি যে বলে হোস্ট হয়ে যায়, তো হোস্ট পাওয়া যায় না ইমামরে তো জি স্যার মিউট হচ্ছে স্যার, মিউট হচ্ছে না। আমাকে শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার আছে স্যার। আমি ইয়ে হলে স্যার সো মিউট যেটা করে দেবো। বলছিলাম যে আমরা সিবিআইডি দেখার জন্য দুইটা স্লাইড দেখো, দুইটা একটা বইয়ের, এটা হচ্ছে বই যেটা আমরা ডাউনলোড, আরেকটা হচ্ছে তোমার এটা হচ্ছে গাইডলাইন, সেম জিনিস কিন্তু। স্যার এটা হার্স্ট কোথায় স্যার? হ্যাঁ সরি, এটা স্যার হার্স্ট স্যার, এটা হাস না, হ্যাঁ এটা এটা হার্স্ট স্যার, কিন্তু আমি গাইডলাইনের তো একই রকম, একই রকম। জি স্যার। একই রকম, এই জন্য বোধহয় এটা হাসতে চলে আসছে, ওই যে ইয়ে করতে গিয়ে ইয়ে হয়ে গেছে, সবগুলি আছে তো। সো একই জিনিস আমরা যে কোনো একটাই দেখতে পারি, সো সেটা গাইডলাইনও একই রকম আছে, কিন্তু আমরা আরেকটা গ্রেডিং করি, সেটা একটু মনে রেখো, মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমরা মাইট্রাল স্টেনোসিস বলা শুরু করি যে যখন 2.5 এর নিচে নামে আমরা, আর যখন আরেকটা হলো ল্যান্ডমার্ক হলো 1.5। সো এই জিনিসগুলো যারা রিক্সে আছে, মাইট্রাল স্টেনোসিস এট হাই রিস্ক বলা হয়, সেখানে এই যে বিশেষ করে এটা কি, এটা আমার ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিংস, আমি ডোমিং তো ইকোকার্ডিওগ্রাফি ছাড়া কিছু ভাবে বুঝবো না, আর আমি যদি সেই হিমোডাইনামিক্স, এটাও আমার ইকোকার্ডিওগ্রাফিক ফাইন্ডিংস। সো আর ক্লিনিক্যালি যদি আমার চিন্তা করি, সেখানেও আমি কিছু পাবো না, পেশেন্টের কোনো সিমটম থাকবে না। হিমোডাইনামিক কনসিকুয়েন্স যেগুলো আমরা বললাম, পালমোনারি হাইপারটেনশন বলো বা লেগিটিমা বলো বা ইয়ে বলো, ওগুলি আমাদের কিছু থাকবে না। যখন প্রোগ্রেসিভ হয় সেখানে এই রিমোটিক বাল্বের চেঞ্জ চলে আসে, বাল্বের আগে শুধু ডোমিংটা আমরা বলছিলাম, এখানে বাল্বের আদার চেঞ্জ যেটা হলো থিকিনিং, ক্যালসিফিকেশন, তারপরে ফিউশন, হ্যাঁ এই জিনিসগুলো আসা শুরু করে, এবং প্ল্যানিমেট্রিতে আমরা তখন মাইট্রাল বাল্ব এরিয়া মোর দেন 1.5 স্কোয়ার সেন্টিমিটার। হিমোডাইনামিক্সে এই যখন স্টেনোজ শুরু হলে হিমোডাইনামিক্সে ওই জিনিসগুলো তখন আসা শুরু হয়, যে আমার ভ্যালোসিটি বাড়বে, আমার প্রেশার হাইট টাইম নর্মালের মতোই থাকবে, প্রেশার হাইট টাইম নর্মালের মতোই থাকবে, 150 কমেই আছে। সো এরকম শুরু হয়। আর হিমোডাইনামিক্স মাইল্ড টু মডারেটলি আমার এলে ডাইলেটেড হতে পারে, নর্মাল পালমোনারি প্রেশারের টেস্ট হবে এখানেই যদি এক্সারসাইজ করি ইকো করি, এক্সারসাইজ ইকো, স্ট্রেস ইকো, এখানে তখন আমরা পালমোনারি হাইপারটেনশন পেয়ে যাবো স্ট্রেসের পর। ক্লিনিক্যালি এখানেও কোনো সিমটম থাকে। আরেকটা হচ্ছে এসিমটোমেটিক সিভিয়ার এমএস। এসিমটোমেটিক সিভিয়ার এমএস কি, যে মাইট্রাল বাল্ব এরিয়া বিলো 1.5, কিন্তু পেশেন্টের কোনো সিমটম নেই, না সিমটম, কিন্তু আদার হিমোডাইনামিক ইয়ে শুরু হয়ে যায়, চেঞ্জগুলো শুরু হয়, প্রেশার হাইট টাইম বাড়তে থাকে, আর প্রেশার হাইট টাইম কত 150 থেকে 120 নিচে, আর যখন প্রেশার হাইট টাইম 220 বেশি হবে, দ্যাট ইজ আমার সিভিয়ার। এবং যখন পিএসপি, দ্যাট ইজ পালমোনারি সিস্টোলিক প্রেশার 30, এটা কিন্তু সিভিয়ার বা ভেরি সিভিয়ার দুটাতেই সেম। আর সিমটোমেটিক সিভিয়ার একই জিনিস, তখন সিমটমগুলো আসবে, যে সিমটমগুলো যতগুলো আমরা বলি সিমটমগুলো আসবে, ইয়ে সব ঠিক থাকবে। এখানেও এই যে এটাও যেমন সিভিয়ার, আবার ভেরি সিভিয়ার কথা আছে, 1 হলে তখন ভেরি সিভিয়ার, এখানে আসছে যে ভেরি সিভিয়ার। এটা ভেরি সিভিয়ার প্ল্যানিমেট্রিতেও আমি 1 বলতে পারবো, আমি শুধু ওই যে ইকো করে বলবো, যে হিমোডাইনামিক্স দিয়ে বলবো তা না, যেটা আমরা প্রেশার হাইট টাইম দিয়ে করি সেটা না, প্রেশার হাইট টাইম বা বিটিআই দিয়ে করি ওগুলো না। সো এইগুলো ভাবে আমরা একটা ই করি। আরেকটা হচ্ছে মাইল্ড মডারেট সিভিয়ার আমরা করি, সেটা তো আমরা জানি যে যেটা বললাম যে 1.5 এর বেশি এটা মাইল্ড, আর 1.5 থেকে 1 পর্যন্ত, 1.5 এর নিচে 1 মডারেট, আর 1 এর নিচে সিভিয়ার। আজকাল এটা ভেরি সিভিয়ার। সো সিমটম থাকলে সিভিয়ার, সিমটম না থাকলে মডারেট, এই ধরনের ইয়ে আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? ও এটা নিয়েছিলাম বোধহয়, যে মারমারগুলা,
এটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা যখন মাইট্রাল স্টেনোসিস বলি, মাইট্রাল স্টেনোসিস হলে তখন একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস শুনতে চাই, তাই না? পরীক্ষার সময় হোক, ক্লাসে হোক, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস শুনতে চাই। সেটা কি দিয়ে করি? সেটা মেইনলি এই অসকালটেটরি ফাইন্ডিংস এর উপরে বলে। এই জন্য শর্ট থিসিও যখন একটা এরকম বর্ণনা দিয়ে দিই তখন বলবে যে কি আর হইতে পারে। তখন আমরা মেইনলি শুনতে চাই যে এএসডি। আমার এখানে এএসডিটা এরকম ভাবে আনা হয় না। এএসডি কেন বলা হয় জানো? এএসডি হয় ওপেনিং স্ন্যাপের জন্য, যে আমার ইয়ার জন্য ফাস্টার সাউন্ড আর ওপেনিং স্ন্যাপ এই দুইটার মধ্যে এই কনফিউশন হয়, সেই জন্য। সো এখানে যখন ওপেনিং স্ন্যাপটা আমরা এক্সপ্রেশনে আমার প্রমিনেন্ট হবে, কিন্তু আমার এএসডি তো এটা কোনো চেঞ্জ হবে না, আমরা এই জন্য বলি ফিক্সড স্প্লিটিং হবে। হ্যাঁ, এখানে ভেরিয়েবল স্প্লিটিং থাকে ওপেনিং স্ন্যাপে, এই জন্য এটা বলা হয়। আর কি কি আছে? আমার এমডিএম এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেটা কিরকম মারমার না কেন, এখানে যেমন ওটা না কেন সেভাবে আমরা নিয়ে আসছি। যেটা না এই জন্য যেখানে আমার ফাস্টার সাউন্ড নর্মাল, ফাস্টার সাউন্ড নর্মাল, ডায়াস্টোলিক থ্রিল নাই এরকম। অস্টিন ফ্লিপ মারমার যেটা আমরা বলি সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনে পাওয়া যায়। যে অ্যাওর্টিক রিগার্জিটেশন যখন হয় আপনারা, তখন রিগার্জিটেশন ব্লাডটা এসে আমাকে মাইট্রাল বাল্বের অ্যান্টিরিয়র লিফলেটসে হিট করে, তখন এই সাউন্ডটা তৈরি হয়, সেটা অস্টিন ফ্লিপ মারমার। তাহলে সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশন আদার ফিচারগুলি যখন নাই যেহেতু, সুতরাং এটা আমার অস্টিন ফ্লিপ মারমার না। আরেকটা হচ্ছে ট্রাইকাসপিড স্টেনোসিস। এটা আমরা খুব কম গুরুত্ব দিই, আমি জানি না, আমার বই পুস্তকে বলে যে ট্রাইকাসপিড স্টেনোসিস মাইট্রাল স্টেনোসিসের সাথে ভালোই থাকে, মানে অ্যাসোসিয়েশন বেশ ভালোই। সো এই তখন ওইটা আমার যে ট্রাইকাসপিড আপনারা জানেন যে ডান দিকের বাল্ব, সেখানে আমার ইন্সপিরেশনে বাড়বে আর ওইটা আমার এক্সপিরেশনে বাড়বে। এই চেঞ্জগুলা ইসিজি অফ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য চয়েস হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। সেটা আলাদা ক্লাসই হতে পারে, আমি ওগুলিতে বেশি যাব না, আমাদের সময় আমাদের বেশি নেই। ইকোকার্ডিওগ্রাফিক ডিটেলস আলাপ নিশ্চয়ই আরেকদিন অন্য কেউ করবে। তো আমরা ইসিজিতে কি পাইতে পারি? ইসিজি এগুলো দেখবেন প্রিমাইট্রালি কেন হয়, প্রিমাইট্রালি দেখতে কেমন, অন্তত সেটা জানলে ভালো হতো। ইসিজি আছে তো দেখতে কেমন, ওইটা সবার আশা করি সবার চোখে ভাসবে। হ্যাঁ, সবার ভাসবে সেটা। আর এনলার্জমেন্টের জন্য এনলার্জমেন্টের আদার ফিচার পাবো আমরা, যেটা আমার গিয়ে আমি প্রিকোডিয়াল লিডে পাই, স্পেশালি V1-এ। আর প্রিমাইট্রালি বা এটা পাই যে আমরা মেনলি যে লিডগুলোতে, স্পেশালি যে লিড 2-তে, কারণ ওখানে সবচেয়ে বেশি ভোল্টেজের কারণে ভোল্টেজের ডিফারেন্স সবচেয়ে বেশি হয়, এই জন্য ওইটা হয়। কেমন রাইজিক্সিস ডেভিয়েশন থাকে এথের ফিল্ডের সাথে। হ্যাঁ, চেস্ট এক্সরে এটা তো আমরা এক স্যারের বইয়ে দেখছিলাম 12টা না 13টা লিখি। সো আপনাদের জানতে হবে কেন, আপনাদের জানতে হবে। আমরা সবাই জানি যে একটা মাইট্রাল স্টেনোসিসে আমার কার্ডিয়াক শ্যাডো এনলার্জ করে না, কার্ডিয়াক শ্যাডো এনলার্জ করে না, বাট অ্যাপেক্সটা কিন্তু আরবি টাইপ, অ্যাপেক্স আরবি টাইপ, যেটা এখানে হয়তো আসেনি। আরবি টাইপ এক্স কেন হয়? ওই যে আরবি এনলার্জমেন্টের জন্য আরবি টাইপ এক্স হয়, সেটা কি হয়, অ্যাঙ্গেলটা একুইট অ্যাঙ্গেল হয়ে যায়, তাই তো? ঠিক আছে। আর মেইন ফিচারগুলো আমার ডাবল কন্ট্রোল অথবা ডাবল শেডার অফ দ্য রাইট বর্ডার কেন হয়? এনলার্জমেন্টের জন্য হয়। এনলার্জমেন্টের পালমোনারি হাইপারটেনশনের জন্য পালমোনারি আর্টারিগুলো এনলার্জ হয়, প্রমিনেন্ট পালমোনারি আর্টারি দেখা যায় কিন্তু রাইট হার্ট লেফট হার্ট বর্ডার স্ট্রেট হয়, সেটা কেন স্ট্রেটেনিং হয়? সেটা কেন? মেইনলি লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স যে এনলার্জ হয়, কারণ আদারগুলো অ্যাওর্টিক নাকেলের পরে আদার জিনিসগুলো যখন ঠিক থাকে তখন এটা যে এই যে অ্যাওর্টিক নাকেলের পরে মেইন পালমোনারি আর্টারি, এটাও আমার একটু প্রমিনেন্ট হতে পারে, কারণ পালমোনারি হাইপারটেনশনের জন্য তখন লেফট পালমোনারি আর্টারি, মানে পালমোনারি আর্টারি মেইনের পরে এটাও প্রমিনেন্ট হয়, আর এটা লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট, এই জন্য আমার এটা স্ট্রেট হয়। তো বলছিলাম আরবি টাইপ অ্যাপেক্স, যেটা হলো একুইট অ্যাঙ্গেল হয়ে যায়। আর যদি সোজা হইতো তাহলে আরবি টাইপ অ্যাপেক্স অ্যাঙ্গেলটা ওয়াইড হইতো। ডাবল কন্ট্রোল। আর কি পাই আমরা? আর হচ্ছে আপনি যদি ল্যাটারাল ভিউ করেন, ল্যাটারাল ভিউ করলে বলা হয় যে ইসোফেগাস ডিসপ্লেস হয়। ইসোফেগাস ডিসপ্লেস করতে হলে আমাকে ভেরিয়াম সোয়ালো করতে হবে, না হলে তো আমি এটা বুঝবো না। কিন্তু আমার এই রেট্রোস্টেনাল স্পেসটা মোটামুটি কমে যায়, সেটা আমার আরবি হাইপারট্রফিতে হবে। আর ইসোফেগাস
স্টেনোসিস বা ইসোফেগাসের চাপ যেটা হয় সেটা হলো আমার এলএল নামে বলে যায়। সো এক্সরে আর ইকোকার্ডিওগ্রাফি আমি বলছি যে ইকোকার্ডিওগ্রাফি নিয়ে আমি বেশি আলাপ করবো না, এগুলো আপনারা জানেন। এমও 2D কালার ডপলার, যেটা বলছিলাম মাইল্ড মডারেট সিভিয়ার, মাইল্ড মডারেট সিভিয়ার এই হচ্ছে পুরোনো ক্লাসিফিকেশন, বইয়ের আমাদের এরকম ক্লাসিফিকেশন আছে। এটাই হচ্ছে এখানে ওই ফলো আপটা যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে ফলো আপ হলে ফলো আপ আপনারা কিভাবে করবেন। এক্সারসাইজ টেস্টিং এটা নিয়ে আমাদের আলাপ আছে। ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট অফ সিমটম, ম্যানেজমেন্ট অফ কজ, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন, ঠিক আছে? সো মাইট্রাল স্টেনোসিসের কমপ্লিকেশন কি কি? এট্রিয়াল ফিব্রিলেশন, দ্যাট ইজ থ্রম্বোএম্বোলিজম। তারপরে কি হবে? পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি হাইপারটেনশনের ট্রিটমেন্ট। সো ট্রিটমেন্টগুলো কি হবে? ম্যানেজমেন্ট একটা তো হলো যে আমরা নর্মাল যেটা বলি প্রত্যেকের বেলায়, যে আপনার লাইফস্টাইল মডিফিকেশন যেটুকু করার সেটুকু করতে হবে। যে আপনি পেশেন্টের যখন সিমটম হবে সেই জিনিসগুলো তাকে বুঝিয়ে দিতে হবে, যে অতিরিক্ত বিশেষ করে কি বলি কম্পিটিটিভ স্পোর্টসে না যাওয়ার জন্য, খুব ভিগোরাস এক্সারসাইজ না করার জন্য, এই জিনিসগুলো আমরা বলে দিয়ে রাখি। তাকে ফলো আপ কিভাবে করতে হবে সেটা বলে দিয়ে রাখি। ওষুধ সে কিভাবে খাবে, ওষুধের সাইড ইফেক্ট কি কি হতে পারে এবং সাইড ইফেক্ট হলে সে কি করবে তৎক্ষণাৎ, এই জিনিসগুলো বলে দিতে হবে। সো এই ট্রিটমেন্টের দুইটা অংশ, একটা হচ্ছে আমরা মেডিকেল অংশে, আর একটা হলো ইন্টারভেনশন। ইন্টারভেনশন অংশটা কি? ইন্টারভেনশন অংশ শুধু যে আমরা ইন্টারভেনশন করি, যেটা পিটিএমসি, এটাকে মিন করছি না আমি এখানে সার্জারিও মিন করছি। সার্জারি, আমার সার্জারির মধ্যেও আমার কয়েকটা মডালিটিস আছে, স্লাইড আছে বোধহয়। সো মেডিকেল থেরাপির মধ্যে বলা হয় যে যদি আমার কনজেশনের কোনো ফিচার থাকে তাহলে ডায়াবেটিস আমার অবশ্যই এখানে পেশেন্টের উপকার দিবে, ডিসনিয়া কমবে। আর হচ্ছে আর পালপিটেশন কমানোর জন্য বিটা ব্লকার বেশ ভালো কাজ করে। ডিগক্সিন নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, ডিগক্সিন দেওয়া যায়। নন ডাইহাইড্রোপাইরেটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আমরা ইউজুয়ালি ইউজ করি না, ইভারমেডিন খুব কম ইউজ হয়। অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে একমাত্র মাইট্রাল স্টেনোসিস, একমাত্র মডারেট টু সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস যেখানে আমার কোনো নোয়াক দেওয়া যাবে না। নোয়াক বলেন বা ডোয়াক বলেন, ডাইরেক্ট অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট বলেন, আর অথবা নোবেল অরাল অ্যান্টিকোয়াগুলেন্ট বলেন, এগুলি দেওয়া যাবে না। অন্য সবগুলির ক্ষেত্রেই আপনি এগুলো দিতে পারেন। যদিও স্টেনোটিকের বেলায় বলা হয়েছে এই পুরনো ড্রাগ, দ্যাট ইজ আমার ওয়ারফেরিন, গুড ড্রাগ, ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে আমার অ্যান্টিকোয়াগুলেন্ট আছে সেটাই আমার বেস্ট ড্রাগ। কেমন? কার্ডিওভার্সন যদি করতে হয়, সেই ক্ষেত্রে আমরা মেডিকেল কার্ডিওভার্সন তো আপনি যে কোনো সময় করতে পারবেন। যদি ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে হয়, পেশেন্টের যদি আগের কোনো থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন থাকে, পেশেন্টের যদি আপনি টিই না করতে পারেন, ট্রান্সইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি যদি না করতে পারেন, তাহলে আপনাকে মিনিমাম 3 সপ্তাহ অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে INR 2 থেকে 3 তুলে তারপরে আপনি ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে পারবেন। এই জিনিসটা মনে রাখবেন। আমি জানি অনেকেই জানে, যারা আমরা ইউজুয়ালি করি না ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, কারণ ক্রনিকগুলোতে করে লাভ নেই। বাট যেগুলো প্যারাক্সিমাল হয়, পারসিস্টেন্ট হয়, ওখানে কিন্তু কার্ডিওভার্সন করলে পেশেন্ট হয়তো কিছুদিনের জন্য হলেও সে কি হয়, কিন্তু সেই ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন করতে হলে অবশ্যই যদি পেশেন্টের এফ থাকে, এই জিনিসগুলো এফ থাকলে আপনাকে কি করে নিতে হবে অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট করে নিতে হবে। ইভেন এলএ অ্যালার্জমেন্ট থাকলেও আপনাকে ওই জিনিসগুলা মানে অ্যান্টিকোয়াগুলেশন নিয়ে তার অপটিমাম লেভেলে তুলে তারপরে করতে হবে, অথবা কি করে এক্সক্লুড করতে হবে যে আমার কোনো থ্রম্বাস নাই এলএ বা এলএ অ্যাপেন্ডিক্সে। আর মেডিকেল যে কার্ডিওভার্সন সেটা এমইডারন একমাত্র কথা বলা আছে, অন্যগুলি আমি পাইনি। যেটা বললাম মেডিকেল ম্যানেজমেন্ট আমাদের এইটুকুই। প্রোফাইলিসিস একটা হলো পেনিসিলিন প্রোফাইলিসিস। যখন কিন্তু রিমেটিক হার্ট ডিজিজ হয়ে যায় তখন কিন্তু লাইফ লং, অন্তত আপনারা লাইফ লং দিয়ে রাখবেন আমাদের মতো দেশে, কারণ আমরা যেখানে বসবাস করছি এখানে রিকারেন্ট
থ্রোট যেটা স্ট্রেপ্টোকক্কাল ইয়ে দিয়ে অর্গানিজম দিয়ে হয়, সেটা তো আমাদের বারবারই হতে থাকে, সুতরাং আমাদের এখানে লাইফ লং যখন এই মাইট্রাল বাল্বের ইনভলভমেন্ট, বাল্বগুলোর ইনভলভমেন্ট হয়ে যায় রিমেটিক, তখন কিন্তু লাইফ লং প্রোফাইলাক্সিস আর প্রোফাইলাক্সিস ফর এন্ডোকার্ডাইটিস আগে এখন আর কোনো রিকমেন্ডেশন আমার এমএস এর বেলায় এন্ডোকার্ডাইটিস রিকমেন্ডেশন লাগে না। এটা কি পিটিএমসি? সো পিটিএমসির বেলায় কতগুলা জিনিস জাস্ট আমি একটু দেখে যাচ্ছি। সেটা হলো পিটিএমসি করার আগে আপনাকে আমরা আগে কন্ট্রা ইন্ডিকেশনগুলো দেখি, তারপরে ওদিকে আসে উল্টা দিক দিয়ে। কন্ট্রা ইন্ডিকেশন একটা হচ্ছে যে এখানে যেমন একটা লিস্টে মাইট্রাল বাল্ব এরিয়া, তো আমি এটা করতে যাবোই কেন, এই লেখাটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, যাই হোক, এটা গাইডলাইনের বোধহয় এবছরের গাইডলাইন। সো আমি মাইট্রাল স্টেনোসিস যখন আমার মাইট্রাল বাল্ব এরিয়া 1.5 এর বেশি আছে, তখন আমি করতে যাবো কেন? এটা কন্ট্রা ইন্ডিকেশন আমরা জানি, আমরা এটা ইন্ডিকেশনে যেটা করে না সেটা, কিন্তু আদার কন্ট্রা ইন্ডিকেশন গুলো এটা আমাকে মনে রাখতে হবে। এলএ থ্রম্বাস, ইভেন যদি এলএ স্পন্টিনিয়াস ইকো কন্ট্রাস্ট থাকে, তাও আপনি কি না করে, এক্সক্লুড না করে আপনি পিটিএমসি করতে পারবেন না। তারপরে মাইট্রাল রিগার্জিটেশন, কনকমিটেন্ট মাইট্রাল রিগার্জিটেশন যদি থাকে, যেটা মাইল্ডের চেয়ে বেশি, সেক্ষেত্রে আপনি কন্ট্রা ইন্ডিকেশন। সিভিয়ার কমিস্যুরাল ক্যালসিফিকেশন যদি থাকে, মনে রাখতে হবে আমরা যে কমিস্যুরোটমি করি, এটা পিটিএমসি মানে লাস্ট শব্দটা হলো কমিস্যুরোটমি, আর পিটিএমএস মাইট্রাল বাল্ব মাইট্রাল কমিস্যুরোটমি, তাই তো? তো সেখানে আমরা কিন্তু কমিস্যুরগুলোকে স্প্রেড করি, যেটা এই যে কমিস্যুর এগুলো ফিউশন হয়ে যায়, এগুলোকে স্প্রেড করি। তো এখানে যদি ক্যালসিয়াম থাকে, এই কমিস্যুরে যদি ক্যালসিয়াম থাকে, এটা যখন স্প্লিট হবে, ইকুইটামার হবে, আপনি টেবিলের মধ্যে আপনি পেশেন্ট নিয়ে হাউকার মধ্যে করে যাবেন, ইমার্জেন্সি সার্জারি ছাড়া আপনি পেশেন্ট নিয়ে খুব বিপদে থাকবেন। সো এই কমিস্যুরাল ক্যালসিফিকেশন থাকলে অবশ্যই কখনই আমরা পিটিএমসিতে যাব না। কমিস্যুরাল ফিউশন না থাকলে কমিস্যুরাল ফিউশন থাকলেই আমরা আসলে পিটিএমসি করবো, এই পিটিএমসি করবো না হলে করবো। সো কনকমিটেন্ট আদার বাল্বের যদি ডিজিজ থাকে, সে একটা অ্যাওর্টিক স্টেনোসিস আছে যেটা আমরা ইন্টারভেনশন করা দরকার, সেখানে কেউ বলে যে ঠিক আছে মাইট্রাল স্টেনোসিসটা করে দেন, তাহলে তার ডাবল বাল্ব। আমাদের মতো দেশের কনসেপ্টে এটা বোধহয় করবে না, জাস্ট গাইডলাইন এরকম আছে যে আপনি এমএসও আছে, এএসও আছে, এমএসটা আমি পিটিএমসি করার মতো এমএস করে দেন, শুধু অ্যাওর্টিক বাল্ব রিপ্লেস করে দিন। সেক্ষেত্রে তো ওরা হয়তো টাবি করবে, হ্যাঁ, তখন হয়তো সম্ভব, কিন্তু আমরা এটা করলে তখন করবো না। কনকমিটেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকলে তো অবশ্যই আমরা করবো না, কারণ যে পেশেন্টের যখন দুইটা জিনিস একসাথে করতে পারবো তখন করবো। সো আরেকটা জিনিস হচ্ছে যে এই মাইট্রাল কমিস্যুরোটমি করার আগে আমরা কিছু স্কোরিং দেখি, আমরা যেটা এখনো মনে রাখার চেষ্টা করি, একটা উইলকিন্স স্কোর, আর বাকি কিছু স্কোর আছে এখন যেমন ইউরো স্কোর বের করছে ওরা রিভার্স, এগুলো একটু দেখে নেবেন। জাস্ট কতগুলো, যে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, যে স্কোর আসবে 4 থেকে 16, কিন্তু আমার যখন 8 অথবা তার নিচে থাকবে স্কোর, তখন মনে করবেন যে আপনি পিটিএমসি মোটামুটি সেফ, সেফলি করতে পারবেন। সেখানে কমপ্লিকেশনগুলো হবে না, এই কথা তো কখনোই বলা যাবে না, কমপ্লিকেশনের রেট তখন কম হবে। আর যখনই এর স্কোর 8 এর বেশি হবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার রিস্ক বাড়বে, তখন আপনি রিস্ক বেনিফিট চিন্তা করে, পেশেন্টের আদার কোনো অপশন নাই, পেশেন্টের হয়তো কোনো কারণে আপনি ইয়েতে নিয়ে যেতে পারছেন না, সরি ফোনটা ধরে নিন, হোক না, ভর্তি হোক, অসুবিধা কি? এটা তো তোমার আমার করার কিছু নেই, ভর্তি হলে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করে নিবো, না হলে না হলে নাই, পরে আমার করবো আমি ক্লাসে। যেটা বলছিলাম যে 8 এর বেশি হলে যে করা যাবে না তা কিন্তু না, 8 এর বেশি হলে করা যাবে না তা কিন্তু না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আদার রিস্ক বেনিফিট চিন্তা করতে হবে। যে আপনি ধরেন যে পেশেন্টের
একদম ডেবিলিটিং একটা পেশেন্ট, সার্জারি কোনোভাবেই করা যাবে না, পেশেন্টের সিমটম আপনি মেডিকেলি কোনোভাবে রিলিভ করতে পারছেন না, সেক্ষেত্রে রিস্ক বেনিফিট চিন্তা করে আপনি তখন পেশেন্টের করতে পারবেন। প্রেগনেন্সির সময় এরকম একটা সিচুয়েশনে আপনি তখন চিন্তা করতে পারেন যে হওয়ার পরেও আমি প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারে একটা পিটিএমসি করে দিই, বাট একটু কি বলে লো প্রোফাইল মানে যে আমার ওখানে হয়তো আমি যেই বেলুন 26 নিতাম এখানে হয়তো 24 দিয়ে আমি করে দেবো, সেটা একটু প্র্যাকটিক্যাল প্রশ্ন। আর দুটো স্কোর আছে যে এর মতো এই উইলকিন স্কোর মনে রাখতে হবে পয়েন্টগুলো, 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট আপনারা মনে রাখবেন। কেমনে কোনটা করে এখানে সব ডিটেলস আছে, সব বইয়ে আছে, যে কোনো বইয়ে আছে, যে কোনো গাইডলাইনে আছে, ডিটেলস আলাপ করতে পারবো না। পিটিএমসি এটা গাইডলাইনের একটা স্লাইড, এইবারকার গাইডলাইন, জাস্ট এগুলোতে নতুন কিছু নাই। যে আমরা পিটিএমসি দেখো কোনো কোনো ক্ষেত্রে যে 1 যেগুলো আছে সেগুলো আমরা সবই আলাপ করছি। হ্যাঁ, 2 এর বেলায় আমরা কোন পিটিএমসিটা করতে পারি? ইনিশিয়াল ট্রিটমেন্ট পেশেন্টের আনফেভারেবল ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নো আনফেভারেবল ক্লিনিক্যাল, এটা 2A মানে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা করাই যায়। এই 2A এর মেইনলি এগুলো 3 গুলো তো আমরা কন্ট্রাইন্ডিকেশন আলোচনা করছি। যে ক্লিনিক্যালি যেটা বলা হলো যে আনফেভারেবল, একটু আগে যে আমি স্লাইডটা দেখালাম, আনফেভারেবল, নো আনফেভারেবল ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক। আনফেভারেবল জিনিসটা কি? ভেরি ওল্ড এজ হিস্ট্রি অফ কমিশিউরেটমি থাকলে আমরা করি, কিন্তু আমরা করি সেই ক্ষেত্রে যে করবেন সে ভালো করে নিজের হাতে ইকো করে নিজে বুঝে টুঝে তারপরে করবে। খুব মোটামুটি একটা হাই রিস্ক হয়ে যায়, তখন এই পেশেন্টগুলো হাই রিস্ক হয়ে যায় যে দ্বিতীয়বার কমিশিউরেটমি করা, কেমন? আর যখন এই যে হার্ট ফেলিওর ক্লাস যখন 4 হয়ে যায়, তখন পার্মানেন্ট এফ যদি থাকে, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন যদি থাকে, তাহলে এগুলো ক্লিনিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ফর আনফেভারেবল, যে বলা হয় আনফেভারেবল ক্যারেক্টারিস্টিক্স। অ্যানাটমিক্যালি যেটা বললাম আমরা, যে উইলকিন স্কোর যদি 8 এর বেশি থাকে, কর্নিয়ার স্কোর যদি 3 থাকে, 3 বেশি থাকে, তাহলে এগুলাতে আমার আনফেভারেবল ফর পিটিএমসি। মনে রাখবেন পিটিএমসি খুব ভালোভাবে ধরা। আর সার্জারির অপশন কি? সার্জারির অপশন কিন্তু 3টা, একটা হচ্ছে সিএমসি, একটা হচ্ছে ওএমসি, আর একটা হচ্ছে বাল্ব রিপ্লেসমেন্ট। সিএমসি খুব বেশি করা হতো। সিএমসি আর পিটিএমসির মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্যালি চেঞ্জ তেমন কিছু নাই, আপনি বাল্বের মরফোলজি আদার থিংস সব কিছু সেম সিএমসি এবং পিটিএমসিতে। এই জন্য সিএমসিটা এখন মোটামুটি একরকম বন্ধ হয়ে গেছে। যখন পিটিএমসি ছিল না, পিটিএমসির আগে, তখন কিন্তু সিএমসি করা হতো। হ্যাঁ, এপিক্যাল হার্টের এপিক্স দিয়ে গিয়ে তখন সিএমসি করে। ক্লোজ মাইট্রাল কমিশিউরেটমি, এটা ওয়ান অফ দ্য যে ওপেন ক্লোজ হার্ট সার্জারি। আর ওএমসি কি? হার্ট ওপেন করে আপনার যখন ক্যালসিয়াম আদার খারাপ থাকে, সেটা হলো হার্ট ওপেন করে ওপেন মাইট্রাল কমিশিউরেটমি শুধু করে দেওয়া হতো, ওখানে কিছু। আর বাল্ব রিপ্লেসমেন্টে জানি আমরা সবাই যে বাল্ব রিপ্লেসমেন্ট কখন করতে হবে। এটা হলো রিস্টেনোসিসের রেটের একটা স্লাইড পেলাম, সম্ভবত এটা কোথায়? ব্রাউন ওয়ার্ল্ডে, তাই না? ব্রাউন ওয়ার্ল্ডে দেখেন, আমরা যখন পিটিএমসি করছি বেজ লাইনে আমার, সরি পিটিএমসির আগে বেজ লাইনে তখন আমার ছিল সবাই 1। এটা পিটিএমসি, এটা হচ্ছে পিটিএমসি, পার্পলটা হলো এটা সিএমসি। ঠিক আছে, এটা হলো পিটিএমসি, এটা হলো সিএমসি, আর এটা হলো ওএমসি। তো দেখেন এই তিনটেই যখন আপনি বেসলাইনে 1 তখনই করা হয়েছিল, কিন্তু 6 মাস পরে
6 মাস পরে যদি রিস্টেনোসিস মানে এরিয়া বাড়তে থাকে, দেখেন যে এই পিটিএমসি এবং ওএমসি অলমোস্ট সেম, কিন্তু সিএমসিটা এখানে দেখা যায় কেন যে এটা সিএমসি ভালো আমি এটা বুঝলাম না। আবার 7 বছর পরে এসে আমার পিটিএমসি এবং এই ওএমসি প্রায় দুইটাই সেম, কিন্তু সিএমসি ভালো। এখন কিন্তু সিএমসি আর নাই। সো রিস্টেনোসিসের এইটাই বলে এরকম। এটা আর কিছু না, ফ্লোচার্ট যেগুলো আমরা আলাপ করছি ওগুলোই ফ্লোচার্টের মধ্যে। একটু আমি 1 মিনিট ব্যয় করি এখানে, যে যখন সিমটম হবে আপনার, যখন সিমটম হবে আপনি দেখবেন যে পেশেন্টের সিমটম হলো এবং মাইট্রাল ভালভ এরিয়া এখানে বলা আছে 1.5 এর নিচে, তাহলে যদি কন্ট্রাইন্ডিকেশন টু ইয়া থাকে পিটিএমসি, এটা পিএমসি মানে পালমোনারি পারকিউটিনাস মাইট্রাল কমিশুরেটমি। সো এটা যদি আপনার কন্ট্রাইন্ডিকেশন যদি থাকে তাহলে তো আপনি সার্জারিতে চলে যান। পিটিএমসির কন্ট্রাইন্ডিকেশন থাকলে সার্জারিতে চলে যান। যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, নো মানে নাই, কন্ট্রাইন্ডিকেশন নাই, তাহলে কি হবে? কন্ট্রাইন্ডিকেশন টু আর হাই রিস্ক ফর সার্জারি, সার্জারির যদি হাই রিস্ক থাকে তাহলে আপনি পিটিএমসি করবেন, অথবা আনফেভারেবল অ্যানাটমি যদি থাকে তাহলে আপনি সার্জারির দিকে যাবেন। আর আনফেভারেবল অ্যানাটমি যদি এটা সার্জারির এগেনস্টে থাকে তাহলে পিটিএমসির দিকে যাবেন। আবার এদিকে যদি আসি আমরা, যে হাই রিস্ক ফর এম্বোলিজম আর হিমোডাইনামিক ডিকম্পেনসেশন যদি থাকে, এই ক্ষেত্রে যদি থাকে যদি হয় সেক্ষেত্রে আমার সার্জারির দিকে যেটা থাকে, যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে। পিটিএমসির কন্ট্রাইন্ডিকেশন না থাকলে এখানেও কিন্তু পিটিএমসি করা যাবে, এটাও এসে কিন্তু আমাকে পিটিএমসি করা যাবে। আর যখন এগুলো হিমোডাইনামিক কোনো ফিচার নাই তখন এক্সারসাইজ টেস্ট করবেন। এই একই কথা, সিমটম যদি আসে তাহলে আমার সার্জারি অথবা পিটিএমসি, সিমটম না থাকলে আমি ফলো আপ করবো যে ইয়ে আছে এবং মেডিকেল ম্যানেজমেন্টে রাখবো। একটা কথা বারবার আসে, নন কার্ডিয়াক সার্জারি বেলায় আপনারা কিভাবে উপদেশ দিবেন। এরকম মাইট্রাল স্টেনোসিস যদি নিয়ে আসে, অন্যগুলি আমি আলাপ করতে চাই না, তবু স্টেনোটিকের বেলায় মোটামুটি সেম। অ্যাওর্টিক স্টেনোসিস হোক আর মাইট্রাল স্টেনোসিস হোক, মনে রাখতে হবে স্টেনোসিস ইজ দ্য মোর কি বলে মোর রিস্কি দেন দ্য রিগার্জিটেশন, অথবা আদার ওয়ার্ডে আমরা বলতে পারি যে রিগার্জিটেশন মোর টলারেবল দেন স্টেনোসিস। সো স্টেনোসিস যখন থাকে তখন কি হয়, মাইট্রাল ভালভ এরিয়া যখন 1.5 এর বেশি থাকে এবং পেশেন্টের যদি কোনো সিমটম না থাকে, আপনি একদম বলে দিতে পারেন সে সার্জারি করতে পারে, যে যখন সিমটোমেটিক হয় এবং পালমোনারি প্রেশার যখন বেড়ে যায় তখন কিন্তু আপনি এই আগে তার এই কি বলে ইন্টারভেনশন করে পরে আপনি সার্জারিতে পাবেন। এই কথাটা একটু মনে রাখতে হবে। প্রেগনেন্সির সময় তো একটা স্পেশাল সিচুয়েশন। প্রেগনেন্সির সময় কি করবেন, যদি প্রেগনেন্সির সময় এরকম সিমটম থাকে, একটা তো হলো প্রেগনেন্সির আগে যদি আমি মাইট্রাল স্টেনোসিস থাকে, অবশ্যই তাকে প্ল্যান করে প্রেগনেন্সি নিতে হবে, এটা অবশ্যই তাকে বলে দিতে হবে। সে যদি এরকম নিতে চায়, আপনি ভালো করে ইভ্যালুয়েশন করে আপনি ধরে নেবেন যে আগামী 1 বছরের মধ্যে তার এটা হয়তো খারাপের দিকে যাবে না, তাইলেই শুধু আপনি তাকে একটা মাইট্রাল স্টেনোসিস মাইল্ডের ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন না, যে আপনি তার ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকলে, বাচ্চা কাচ্চা না থাকলে তাকে আপনি বলতেই পারেন, নিতে পারেন, কিন্তু ফলো আপে রাখতে হবে। কিন্তু দেখা গেল আননোন একটা আপনি পাইলেন একটা পেশেন্টের সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেল, তাকেও ফলো আপ করে আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমরা চেষ্টা করি যে তার প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে। সেকেন্ড ট্রাইমেস্টারে তাকে কিন্তু পিটিএমসি করে দেওয়া যায়, ফার্স্ট ট্রাইমেস্টারে করা হয় না কারণ হচ্ছে রেডিয়েশন হ্যাজার্ডের জন্য, আর লাস্ট ট্রাইমেস্টারে করা হয় না কারণ সেখানে ফিটাল আর্লি কি বলে লেবার মিসকারে যাই বলেন ওগুলো হয়ে যেতে হবে। এই জন্য ওগুলা প্রেগনেন্সির বেলায় এটা দেখে নাও কি আছে এখানে, কিছু না। আমরা এই কথাগুলি বলছি যে যার একটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস আছে, কম্বাইন অ্যাওর্টিক স্টেনোসিস আছে, আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে আমরা বলবো যে ভাই ডাবল ভালভ রিপ্লেস করে নিন, আপনার জন্য সেটা ভালো। কিন্তু ওয়েস্টার্ন এলাকা বলে যে না, তুমি পিটিএমসি করো যদি ফেভারেবল হয়, আর আমি একটা টাবি করি, এই হচ্ছে এই জিনিসগুলো এখানে থাকে। এল্ডারলির বেলায় আপনি তখন যে কথা বলছিলাম, এল্ডারি বেলায় যেখানে সার্জারি খুব হাই রিস্ক,
সেখানে আপনি পিটিএমসি একটু হাই রিস্কে করতে পারবেন। পিটিএমসি হাই রিস্ক নিয়ে আপনি করতে পারবেন, পেশেন্টের সাথে অবশ্যই কাউন্সিলিং করে এবং হার্ট টিম ইয়ে করে। যেটা বলছিলাম যে ডিজেনারেটিভ, এটা নিয়ে আসলে আলোচনা হয় না খুব একটা। ডিজেনারেটিভগুলো মেনলি অ্যানুলার ক্যালসিফিকেশন থাকে, আমরা ওইটা দিয়ে এটা ডিফারেন্সিয়েট করি, এবং কমিশনাল ফিউশন খুব কম থাকে, এবং এগুলো কিন্তু একটু খুব ভালো পেশেন্ট না। এরা ভালো পেশেন্ট না এই জন্য যে এদের ট্রিটমেন্টের বেলায় সার্জারিও খুব হাই রিস্ক, আর পিটিএমসি তো আপনি করতেও পারবেন না, কারণ আপনার যেহেতু কমিশনের কোনো ফিউশন নেই, আপনি পিটিএমসি করে কী লাভ। সো এই এদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট এবং এরা যারা ইউজুয়ালি ডিজেনারেটিভ হয় খুব ওল্ড এজে সিনিয়র সিটিজেনদের, তাদের সার্জারিও তখন হাই রিস্ক থাকে, তখন মেইনলি তাদেরকে মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে আমরা চালিয়ে যেতে পারি। আমরা কতগুলি কথা শুধু বলে চলে যাই যে হাই থ্রোম্বোএম্বোলিক রিস্ক, কারা হাই থ্রোম্বোএম্বোলিক রিস্ক, এই জিনিসগুলো, তাই না? এরা হলো হাই থ্রোম্বোএম্বোলিক রিস্ক। কেউ আছে হাই রিস্ক অর হিমোডাইনামিক ডিকম্পেনসেশন, যে ক্ষেত্রে আমরা বলছিলাম যে হাই রিস্ক হিমোডাইনামিক ডিকম্পেনসেশন যদি থাকে, সেক্ষেত্রে সার্জারি না করে আপনি হয়তো পিটিএমসি করতে পারেন পেশেন্টকে। ওরকম পালমোনারি সিস্টোলিক প্রেশার যখন 50 এর বেশি থাকে, নন কার্ডিয়াক সার্জারি যদি করতে হয়, ডিজায়ার প্রেগনেন্সি যদি সে নিতে চায়। ফলো আপ, এটা আমরা বলছি যে এইভাবে ফলো আপ। আবার কি, ও এটা হচ্ছে এই বছরের গাইডলাইন। এই বছরের গাইডলাইনে মাইট্রাল স্টেনোসিস উপরের 2 লাইন, ভাই শেষ হয়ে গেছে, বোর করবো না আর। উপরের 2 লাইন সেটা হচ্ছে যে সার্জিক্যাল এক্সিশন or external clipping of the left atrial appendage. Left atrial appendage may be considered in patient undergoing valve surgery. Undergoing valve surgery এটা ছিল আগে 2B, এখন এটা এবারের রিকমেন্ডেশনে 2A। অর্থাৎ আপনি যদি সার্জারি করেন এবং তার যদি হাই থ্রোম্বোএম্বোলিক রিস্ক থাকে, তাহলে আপনি এলএ অ্যাপেন্ডিক্সটা বন্ধ করে দিয়ে আসেন সার্জারির সময়, অবশ্যই সার্জারির সময়। আরেকটা হচ্ছে নোয়াক এবং কি যেটা বলছিলাম যে মাইট্রাল স্টেনোসিস ছাড়া অন্যর বেলায় আপনারা নোয়াক বা ডোয়াক ইউজ করতে পারবেন। এই দুইটা জিনিস এবারকার এই জিনিসে নতুন, জাস্ট রিকমেন্ডেশন নতুন, আসলে কোনো কিছু এরকম নতুন না। রিকমেন্ডেশন এটা আগে 2A ছিল, এখন এটা 1-এ নিয়ে আসছে। সো আর কোনো প্রশ্ন না থাকলে, প্রশ্ন তো আর কোনো নাই, প্রশ্ন ছিল না এতক্ষণ, মানে প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো, প্রশ্ন থাকলে আমি খুব খুশি হব। প্রশ্ন থাকলে বলে ফেলো ভাই। হ্যালো, আর কোনো প্রশ্ন নাই? আরিফুর রহমান, চেহারাও দেখা যাচ্ছে না, মাইকও বন্ধ। আরিফ, জুবায়ের, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ আমি শেষ করছি, তোমাদের পালা, তোমরা বলো। আমি আজকে শেষ করছি, কিন্তু যেখানে জায়গাগুলা আমি বলছি যে মাইট্রাল স্টেনোসিস এমন বড় একটা চ্যাপ্টার, হয়তো বাদ যাবে এবং নতুন নতুন জিনিস আসবে, বা নতুন জিনিস আসবে না, ডিসকাশনের জিনিসের অভাব নেই। তোমরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে আমিও শেষ করবো। 1 ঘন্টা কথা বলা কষ্টকর। বলো, কেউ কোনো প্রশ্ন নাই? তাহলে আরেকটা ক্লাসে শুধু আমি প্রশ্ন করবো মাইট্রাল স্টেনোসিস। ইমতিয়াজ কিছু বলতে চাই না? বললো না। এলএ অবস্ট্রাকটিভ এলএ থ্রোম্বাস, স্যার এটা কি স্যার খুব কমন স্যার, মানে প্র্যাকটিক্যালি এমনি জানার জন্য
না না না, খুব কমন না, আজকালকার দিনে খুব কমন না, কারণ এখন মানুষের সচেতনতা বাড়ছে, আমরা ডাক্তারদেরও একটু মন মানসিকতা বাড়ছে। এখন যারা মেডিসিন রিলেটেড আছেন, যারা আছেন, এখনো আমি জানি যে মেডিসিনের স্যাররা মাইটাল স্টেনোসিস ট্রিটমেন্ট করে, আমাদের কাছে খুব একটা পাঠায় না ইনিশিয়াল স্টেজে। তা আগে যেটা হইতো যে একটা মাইটাল স্টেনোসিসের পেশেন্ট আমাদের স্যারদের কাছে গল্প শোনা যে ওনারা বঙ্কিয়াল অ্যাজমা হিসাবে ট্রিটমেন্ট করে যাচ্ছিল। তো একটা পর্যায়ে দেখা গেল যে যখনই কার্ডিওলজিস্টের কাছে আসে তখন দেখা গেল যে একটা বল থ্রম্বাস, রেয়ার কেস, বাট যদি থাকে সেটা খুবই আনফর্চুনেট। বল থ্রম্বাস যে কোনো সময় আপনাকে মনে রাখতে হবে, বল থ্রম্বাস এসে মাইটাল ভালভে যদি অবস্ট্রাক্ট করে ফেলে, ওখানে এসে যদি স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার মতো অবস্ট্রাক্ট করে ফেলে, তাহলে কিন্তু বুঝিনি টোটাল আমার সার্কুলেশন বন্ধ। সো এখন খুব একটা কমন না। আপনারা এই ক্রমে গেলেও দেখবেন যে আমরা যেগুলো পাই মেনলি থ্রম্বাস ইয়ার কাছাকাছি পাই, মানে অ্যাপেন্ডিজেরই থ্রম্বাস পাই। কারণ হচ্ছে যে মানুষের আমি যেটা লক্ষ্য করছি, মানুষের সচেতনতা বাড়ছে, আর্থসামাজিক উন্নয়নের সাথে মানুষেরও একটু ডাক্তারের কাছে অ্যাক্সেসটাও বাড়ছে। আর মানুষ এখন কিন্তু একটু বুকের প্রবলেম হইলে, ব্যথা হইলে, পালপিটেশন হইলে হার্টের ডাক্তারের কাছে যায়। এই জন্য একটু আর্লি ডায়াগনোসিস হয়। আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস এখন একদম উপজেলা লেভেল পর্যন্ত আমাদের ইকো চলে গেছে। সো কেউ যদি একটা আলট্রাসোনোগ্রামের মেশিন দিয়েও এই প্রোব লাগিয়ে ইকো করে, তাও তো একটা থ্রম্বাস, অত বড় থ্রম্বাস হলে তো বুঝতে পারে। এই জন্য এখন খুব একটা কমন জিনিস না, কমন। স্যার ওই একটা কোশ্চেন ছিল স্যার, যে যদি পরীক্ষার হলে স্যার আমরা একটা মাইটাল স্টেনোসিসের পেশেন্ট পাই স্যার, মানে ক্লিনিক্যাল পরীক্ষায় স্যার আমরা মানে ডিডি হিসেবে কি স্যার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট কি স্যার আনবো স্যার? মানে এখানে স্যার কিছু স্যারকে বলতে শুনেছি যে স্যার এসডি আনা উচিত না আর কি, মানে এএসডি না তো, এএসডি স্যার এসডি কথা বলছি স্যার, এসডি জি স্যার, এসডি কথাই বলছি। এসডি কি স্যার ডিফারেন্সিয়াল হিসেবে আনবো কিনা স্যার? এখন আনবা কিনা হয় কি, তুমি কোনো স্যার দেখবো যে আর কি তুমি আর কিছু বলতে চাও কিনা, সেখানে বুঝবা যে স্যার বোধহয় কিছু চাও। যে তুমি যদি কনফিডেন্ট থাকো, এনাফ কনফিডেন্ট থাকো, যে বিশেষ করে যদি একটা থাকে, মারমার যদি কনফিডেন্টলি একটা এমডিএম এর মারমার কিন্তু মোটামুটি ডায়াগনস্টিক ফর মাইটাল স্টেনোসিস। কিন্তু ঘটনা হয় কি, যখন এই স্টিভ বাল্ব হয়ে যায়, মাইটাল বাল্ব স্টিভ হয়ে যায়, তুমি এটিএল ফিব্রিলেশনের দিকে পাচ্ছ, কিন্তু ওদিকে এমডিএমটা তেমন ভাবে তুমি ব্যাখ্যা করতে পারছো না, বুঝতে পারছো? তখন কিন্তু তোমার চলে আসে যে তখন হয়তো বলবে যে তোমার তো এটা মিললো না, ওইটা মিললো না, তখন তুমি এসডি আনতে পারো। সেক্ষেত্রে তখন তুমি আবার যে না, আমার ফাস্টার সাউন্ড তো এখানে নর্মাল, ওখানে লাউড, এখানে নর্মাল, এটা তখন আর এটা মিলে না। এই জিনিসগুলো দিয়ে ডিফারেন্সিয়েশন করা একদম ইনিশিয়ালি বলা, আগে স্যাররা শুনতে চাইতো যে শুরুতেই বলা এরকম কিছু ব্যাপার। লং কেসে তো তুমি বলবাই না, লং কেসে তো তুমি বলে বসে থাকবে যে মাইটাল স্টেনোসিস, আর যদি এটিএল ফিব্রিলেশন থাকে সেটা, এটি স্ট্রোক থাকলে সেটা। তো মাইটাল স্টেনোসিস এটিএল ফিব্রিলেশন থাকলে এসডিতে এমনি অনেকটুকু দূরে চলে যাবে। হ্যাঁ, বা মাইটাল স্টেনোসিস যদি একটা সিবিডির পেশেন্ট, সিবিডির হিস্ট্রি থাকে, তাহলে তো আমার দূরে চলে যায়, এসডি দূরে চলে যায়। বাট ওই যে কনকমিটেন্ট থাকলে ওগুলি শুনতে চায়, তখন নাম কি আমরা কারণ এখানে ইউজ করি না, রুটেনবেকার সিনড্রোম ইত্যাদি। বাট ওই এখন তো তুই বলে যে এরকম পাইলা তুমি একটা, এখানে হার্ড সাউন্ড শুধু পাইলা আর ওখানে P2 লাউড পাইলা, তাহলে তোমার কি হইতে পারে? তখন একটা এসডি স্যার একটা হইতেও পারে, রেয়ার পসিবিলিটিস। থ্যাংক ইউ স্যার। স্যার যে পেশেন্টের স্যার ওয়ারফেরিন পাচ্ছে স্যার, যদি স্যার কোনো মেজর সার্জারি লাগে স্যার, সেক্ষেত্রে স্যার মানে কয় ঘন্টা আগে স্যার বন্ধ করতে হবে, কয়দিন আগে বন্ধ করতে হবে স্যার, এই ব্যাপারে গাইডলাইন কি স্যার? আচ্ছা, এটা ওই যে তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট ম্যানেজমেন্টের সাথে চলে আসে। তবুও তুমি বলবা যে এখানে ক্ষেত্রে আমাকে একটা তো হচ্ছে যে আমরা বলি যে কার্ডিয়াক সার্জারির বেলা আমার কোনো সমস্যা নেই, কার্ডিয়াক সার্জারি যেগুলো লাগবে তারা তখন কার্ডিয়াক সার্জারি আমাকে দেখতে হবে যে এই অ্যান্টিকোয়াগুলেন্টটা আমারটা কতটা ইম্পর্টেন্ট যদি হয়, আমি সেখানে ব্রিজিং করব, আমার হেপারিন অথবা অ্যানোসোপেরিন দিয়ে ব্রিজিং করে আমি তখন সার্জারিতে যাব। আরেকটা হচ্ছে যে না, আমার অ্যান্টিকোয়াগুলেন্ট 2-4 দিন বা 1 সপ্তাহ বন্ধ রাখলে হবে। সেক্ষেত্রে বলা হয় যে আইএনআর, যেখানে আমরা তো নোয়াকের কোনো মনিটরিং কিছু নাই আমাদের, কিন্তু যদি আমরা ওয়ারফেরিন দেখি, আমাকে আইএনআর 1.5 এর নিচে নামে তারপরে
মেজর সার্জারিতে, নন কার্ডিয়াক মেজর সার্জারিতে যাইতে হবে। জাস্ট INR 1.5 এর নিচে, এটা আমার টার্গেট। থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা। এটিএল ফিব্রিলেশন নিয়ে আলোচনা করলে, এন্টিকোগুলেশন নিয়ে আলোচনা করলে অনেক কথা আছে। ঠিক আছে এমএসএ কি স্যার, লাস্ট কোশ্চেন স্যার, এমএসএ কি স্যার এই লেফট ভেন্ট্রিকল কি স্যার ছোট হয়ে যায় নাকি সেম সাইজ থেকে ডিজিউস অ্যাট্রফি স্যার, এটা কি স্যার হয় স্যার? আসলে ওই যে জানার জন্য ইকো করতে গিয়ে ওই দিনও দেখলাম যে স্যার এলবি তো একদমই নাই। ছোট হয়ে এলবি ছোট হয়ে যাওয়ার তো কোনো ইয়ে নেই, তাই না? এলবি ছোট হবে কেন? এলবি ছোট হবে কেন হয় কি, কম্পারেটিভলি তুমি যখন এল এটা দেখো বা আর এটা দেখো, আরবিটা দেখো, ওরা কিন্তু ডাইলেট হইতেছে ওদিক দিয়ে, হ্যাঁ, পালমোনারি প্রেশারের জন্য ডাইলেট হইতেছে বা হাইপারটেনশন। সেই ক্ষেত্রে সেই তুলনায় আমার এলবিটা হয়তো অতটা বড় হয় না। তুমি কম্পারেটিভ মনে হয় যে আর এলবি তো নাই, এটা আসলে ওই এল এ এত ডাইলেটেড হয়েছে যে এলবির সাথে যখন তুমি দেখবা ওই এরিয়া টেরিয়া কমে যায়। আরেকটা হচ্ছে হাইপারট্রফিটা হয়, যেহেতু এগেইনস্ট দ্য ফোর্সে কি বলে সরি, আমার যখন ফিলিং কম হয়, এলবি ফিলিং কম হয়, তখন সে কার্ডিয়াক আউটপুট মেনটেন করার জন্য যে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে আমার হার্ট কিন্তু বসে থাকে না। তোমাকে কোনো না কোনো ভাবে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, মানে সিমটম ফ্রি রাখার জন্য ইনিশিয়ালি চেষ্টা করে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে হাইপারট্রফির জন্য হয়, কিন্তু ছোট হওয়ার আর কোনো কারণ তোমার কাছে নেই। আরেকটা কারণ যে যেগুলো যে কর্ডাগুলো যদি থিকেনিং হয়, ওখানে যে যেগুলো আমরা বলি সাবভালভুলার চেঞ্জ, কর্ডাগুলি যদি থিকেনিং হয় ওই জায়গাতে কিছু কিছু কমে আসতে পারে। সো একদম এলবি ছোট হয়ে যাবে এরকম কোনো ইয়ে নেই, মেকানিজম নেই। কোন মেকানিজম দিয়ে আমি তুমি ব্যাখ্যা করবো? থ্যাংক ইউ স্যার। বাট ইকো করতে গেলে এরকম দেখা যায়, এলবি দেখাই যাচ্ছে না। সো থ্যাংক ইউ, আমরা শেষ করি কেমন? সুবাইর আমরা শেষ করলাম। থ্যাংক ইউ স্যাররা, তো মনে হয় পাঠ দিয়েছি তোমাদের। ওকে জি স্যার। আসসালামু আলাইকুম।